আমরা আবার কথা বলতেছি কি নিয়ে, সাইবার সিকিউরিটি নিয়ে না। সাইবার সিকিউরিটিতে আমরা অনেক কিছু পড়ার কথা, অনেক কিছু দেখার কথা, অনেক কিছু শিখতে চাই। কী জানি করতেছি আমরা আজকে একটু অ্যারেঞ্জমেন্ট ইউজ করি ভাইয়া পিছনে না। আচ্ছা আপনি আপনার সাথে জুন করি। ও আপনি সামনে। আচ্ছা আপনাকে হ্যাক করছিল, তারপর 10 লাখ টাকা নিছে, আরও 10 লাখ হলো আরেকজনের কাছে নেওয়ার কথা না। আচ্ছা আমার মনে আছে লাস্টের দিন আমরা কী করছি। এখন হলো আমরা আজকে থেকে মোটামুটি কন্টেন্টে চলে যাব। কন্টেন্টের মধ্যে হলো আমাদের অনেক কিছু নিয়ে কথা বলা হইতেছে। জি অনেক কিছু নিয়ে কথা বলা হইতেছে। এখন হলো কি এই কোর্সে ফার্স্ট টাইম আমরা এরকম ভালো কথা, এই কোর্সের মধ্যে আমরা কিছু হ্যান্ডস অন করবো। হ্যাঁ আজকে এটার জন্য হলো কি পিসিগুলো আমি একটু চেক করে রাখতে হতো। আপনাদের সবার পিসিতে আই গেস উইন্ডোজ অপারেটিং সিস্টেম দেওয়া, রাইট? রেড হ্যাট বেস লিনাক্স দেওয়া। কারটাতে উইন্ডোজ আছে আর কারটাতে সবকটাতে কি রেড হ্যাট? এখানে একটাতে উইন্ডোজ আছে, বাকি সবগুলোতে লিনাক্স দেওয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা। ভার্চুয়ালাইজেশন অপশন তো আছে। আচ্ছা ওইখানে কোনটা দিয়ে ভার্চুয়ালাইজ করা হচ্ছে বা কোন সফটওয়্যার দিয়ে? সবকটাতে ভার্চুয়াল করা আছে। ঠিক আছে, হ্যাঁ পিসিগুলো একটু অন করে রাখেন, সমস্যা নেই। না সমস্যা নেই, আমরা একে দেখবো। যেহেতু আমরা হ্যাকিং করতে চাই তাহলে হলো সবার ইউপিএস একসাথে সাউন্ড দিতেছে, সমস্যা করে নেন। আচ্ছা যার যারটা নেই আজকে ওঠা লাগবে না ভাই, রিল্যাক্স। আচ্ছা আমরা বসি। কথা শোনা যায় তো পিছন থেকে? আচ্ছা আমাদের কোর্সের নাম জানি কি ভাইয়া? হ্যাঁ সাইবার অপস অ্যাসোসিয়েট। আর ভেন্ডর এক্সাম্পলটার নাম কি বাই এনি চান্স? না সিসকো সার্টিফাইড সাইবার সিকিউরিটি অ্যাসোসিয়েট। হ্যাঁ ভালো কথা। এখন এখানে হলো কি অনেক কিছু নিয়ে আলোচনা করছে, মডিউলগুলো আই গেস। আচ্ছা এবার আমি কথা বলি, হ্যাঁ 5 মিনিট আমি কথা বলি, তারপর আমরা একসাথে কথা বলি। সো এখানে যখন আমরা কন্টেন্টে যাচ্ছি, মডিউল 1-এর মধ্যে আমাদেরকে অনেক কিছু নিয়ে কথা বলা হইতেছে। আমরা কি কি শিখবো, তারপর বেসিক ইন্ট্রোডাকশন, এই ধরনের জিনিসপত্র আছে। হ্যাঁ এখন আমাদের কথা হলো এখানে আমরা কি কি পাচ্ছি বা কি কি আছে, একটু জাস্ট কন্টেন্টগুলো যদি আমরা পড়ি। এখানে হলো গিয়ে ভার্সন টার্সন বলা আছে, আমরা কি করবো মেনলি হলো সিকিউরিটি অপারেশন সেন্টার সক লেভেল 1, তারপর এগুলো নিয়ে আমরা ডিটেলসে জানবো। এখন আমাদের কী কী কাজ আছে, ফলোইং টাস্ক কী কী আছে: ইনস্টল ভার্চুয়াল মেশিনস টু ক্রিয়েট সেফ এনভায়রনমেন্ট, তারপর হলো এক্সপ্লেন রোল অফ সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, তারপর হলো গিয়ে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ফিচার্স অ্যান্ড এক্সেট্রা। দেন হলো লিনাক্স অপারেটিং সিস্টেমের সম্পর্কে জানবো, এটাকে যদি আরেকটু ভালোভাবে দেখতে চাই আমরা। তারপর হলো গিয়ে আমরা অ্যানালাইজ দ্য অপারেটিং নেটওয়ার্কস অ্যান্ড এক্সেট্রা। যদি আরেকটু ভালোভাবে দেখতে চাই, দেখবো যে আমরা এখানে একটু নিচে গেলেই যেখানে মডিউলগুলো আছে আমাদের, হ্যাঁ মডিউলগুলোতে একটু নিচে গেলেই দেখবো যে আমাদের অপারেটিং নেটওয়ার্ক নিয়ে কথা বলা হইতেছে, আইপি নিয়ে কথা বলা হচ্ছে, কানেক্টিভিটি ভেরিফিকেশন। আমাদের লাস্টের দিন আমরা একটা জিনিস নিয়ে বলছিলাম যে কানেকশন এবং কানেকশনের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ওই ধরনের একটা জিনিস আছে কি হচ্ছে। এবং আমরা সবাই আই গেস সিসিএনএ বা নেটওয়ার্কিং কিছুটা হলো জানি। নেটওয়ার্কের মধ্যে একটা ডাটা বা সাপোজ আমি একটা জিনিস টেক্সট লিখলাম যে রিফা, এই টেক্সটটা কীভাবে আপনাদের কাছে, বা লাস্টের দিন যখন আমি আপনাদের হোমওয়ার্ক দিলাম, ওই হোমওয়ার্ক দেওয়ার ক্ষেত্রে একটা টেক্সট লিখছি আমি, লেখার পর ওই টেক্সটটা আপনাদের পর্যন্ত আসছে, কীভাবে আসছে, ওই কানেক্টিভিটি এবং কানেক্টিভিটির মাধ্যমে আপনাদের কাছেই কেন গেছে এবং আপনারা ওটা দেখতে পাচ্ছেন কেন। there is a certain or a sort of verification happens every time। হ্যাঁ আমরা সেগুলো নিয়ে জানবো।
দেন হলো আমাদের বলা হইতেছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক সার্ভিসেস, নেটওয়ার্কের মধ্যে কী কী সার্ভিস চলতেছে, নেটওয়ার্ক ফান্ডামেন্টাল দেখবো আমরা, তারপর হলো গিয়ে কমিউনিকেশন ডিভাইসেস, কমন থ্রেডস অ্যান্ড অ্যাটাক্স, মনিটরিং টুলস। আমাদের নেটওয়ার্কের মধ্যে যখন কোনো প্যাকেট বা কোনো ডাটা যাচ্ছে, ওই নেটওয়ার্কের প্যাকেটগুলো কীভাবে যায় সেটাকে আমরা স্নিপ করে দেখবো। স্নিপ করে মানে হলো একটা সাইড থেকে চুরি করে দেখা, ঠিক আছে? সাপোজ এখানে আমরা কথা বলতেছি, কেউ হলো আড়ি পেতে বসে রয়েছে সাপোজ পাশে, সে শুনতে পারতেছে আমরা কী নিয়ে কথা বলতেছি। যেমন লাস্টের দিনে আমরা বিকাশ নিয়ে কথা বলতেছি, যখন ওই ভাই আমাদেরকে তার বিকাশে পিন দিয়ে দিল, পিনটা কেউ শুনে ফেলছে, ঠিক আছে? সেটা হলো স্নিফিং। আমরা স্নিফিং করে দেখবো যে ডাটা কীভাবে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় এবং ডাটা কোন ফর্মে যাচ্ছে। কিছু কিছু সময় দেখবো যে আমরা ডাটাগুলো যায় কীভাবে, র টেক্সট, আমি যা বলতেছি সেভাবে যাচ্ছে, আশেপাশে কেউ ডাটা স্নিপ করলে সে দেখতে পারতেছে। আরেকটা সিনারি কী হয়, ডাটা যে এনক্রিপ্টেড হয়েছে, আমরা লাস্টের দিন ক্রিপ্টোগ্রাফি নিয়ে কথা বলছিলাম ওখানে, তো ওই জিনিসগুলো নিয়ে আমরা এই কোর্সে আলোচনা করব। দেন হলো থ্রেডস, অ্যাটাক্স, অ্যাক্সেস কন্ট্রোল, থ্রেড ইন্টেলিজেন্স কী জিনিস, ক্রিপ্টোগ্রাফি কী জিনিস, এন্ড পয়েন্ট প্রোটেকশন বা এন্ড ইউজার প্রোটেকশন নিয়ে আমরা কথা বলবো, এন্ড পয়েন্টের ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট কীভাবে করি আমরা, তারপর টেকনোলজিস, প্রোটোকলস, নেটওয়ার্ক সিকিউরিটি, এগুলো করতে করতে আমরা শেষ করবো। হ্যাঁ, সো এই জিনিসগুলো নিয়ে হলো ফার্স্টের দিকে আমাদেরকে বলে দিছে। আপনারা এইটুকু যদি রিড আউট করেন তাহলে হলো গিয়ে এখানে দেখতে পারবেন। আমরা কন্টেন্টে চলে যাই। ওকে, এথিক্যাল হ্যাকিং স্টেটমেন্ট, এটা কি আছে এখানে, কী বলছে এখানে হলো গিয়ে, আমি একটু রিড আউট করে যাই। এখানে খুব সুন্দর একটা টার্মের সাথে আমরা পরিচিত হব, সেটা আমি একটু এক্সপ্লেন করবো। হ্যাঁ, সো দ্য সিসকো নেটওয়ার্কিং একাডেমি প্রোগ্রাম ইজ ফোকাসড অন ক্রিয়েটিং দ্য গ্লোবাল প্রবলেম সলভার নিডেড টু বিল্ড দিস অ্যান্ড দ্যাট, অনেক কিছু বলছে এখানে। খুব সুন্দর একটা জিনিস, এই জন্য আমি আপনাদের পড়ে আসতে বলছিলাম। আমরা কি পড়ে আসিনি এরকম কেউ আছি বা দেখি নেই? সত্য কথা, যদি আচ্ছা সংখ্যাটা তো অনেক বেশি। আচ্ছা, আমি নর্মালি রিড আউট করতে চাই না কন্টেন্ট, রিড আউট করতেছি, বাট নেক্সট দিন থেকে আমি রিড আউট করবো না, আপনারা পড়ে আসবেন, তারপর হলো গিয়ে আমরা কাজ শুরু করবো। ঠিক আছে, আশা করি নেক্সট দিন থেকে আর কেউ হতাশ করবেন না। হ্যাঁ, সমস্যা নেই, হতাশ করলে পেনাল্টি আছে, ডোন্ট, ওইটার ব্যবস্থা আমি রাখবো। হ্যাঁ, না না না, ও আমি পেনাল্টি মার্কস দিয়ে দিই না, অন্যভাবে দিব, সমস্যা নেই। পেনাল্টি থাকবে, আপনারা টাকা জমা দেবেন, ওটাতে সবাই ক্লাসে ট্রিট নেবে, ঠিক আছে মাসে। সো পড়া না করে আসি, সমস্যা নেই আমার কোনো। আচ্ছা চলেন আমরা পড়ি। হ্যাঁ, দ্য সিসকো নেটওয়ার্কিং একাডেমি প্রোগ্রাম ইজ ফোকাসড অন creating the global problem solvers needed to build, scale, secure and defend the networks that are used in our business and daily lives. সো কী বলছে আমাদেরকে হলো গিয়ে, ওদের প্রোগ্রামের টার্গেট হলো এরকম কিছু মানুষ তৈরি করে যারা হলো নেটওয়ার্ক, তারপর এন্ড পয়েন্ট, এগুলো দিয়ে হলো গিয়ে এগুলোতে সিকিউরিটি দিবে বা হেল্প করবে কোন জায়গায়, আমাদের বিজনেস লাইফ এবং ডেলি লাইফ। ঠিক আছে, এরকম জিনিস বলছে। দ্য নিড ফর ওয়েল ট্রেন্ড সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট কন্টিনিউস, এখানে খুব সুন্দর একটা জিনিস, আমি ইসের মধ্যে চলে আসি, বেশিক্ষণ রিড আউট করলে আমার নিজেরই বোর লাগবে। ইন দিস কোর্স লার্নার উইল ইউজ টুলস অ্যান্ড টেকনিক্স in a sandboxed virtual machine environment that allows them to create, implement, monitor and detect viruses, various types of cybersecurity attacks. এখন একটা খুব সুন্দর একটা ওয়ার্ড বলছে, কি বলছে, স্যান্ডবক্স। এটা নিয়ে কারো কোনো আইডিয়া আছে বা আমরা কি বলতে পারি জিনিসটা কি? কেউই না? ওকে, হ্যাঁ, স্যান্ডবক্স স্যান্ডবক্সটা হচ্ছে আপনার এক প্রকার একটা স্পেশাল এনভায়রনমেন্ট, এটা মেইন সিস্টেম থেকে একটু আলাদা হয়, বাট মেইন সিস্টেমের মধ্যেই কিছুটা থাকে। আমরা এখানে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে পারি, যদি ম্যানেজার কিছু হয়। ঠিক আছে, আচ্ছা স্যান্ডবক্সের জিনিসটা একটু আমি আমার কনসেপ্ট অনুসারে বলি। হ্যাঁ, এখন হলো আমরা নর্মালি খাবার খাচ্ছি, এটা ওটা করতেছি, অনেক কিছু করতেছি, ওটাতে বিষ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আবার যখন আমরা মেডিসিন বা ফার্মাসিউটিক্যালসের মধ্যে মেডিসিন যখন ইনোভেট করা হয় বা মেডিসিন নিয়ে এই করা হয়, তখন মেডিসিনগুলো কি সরাসরি মানুষের উপর দিয়ে দেওয়া হয়, গিনি পিগস ইউজ করা হয়। ঠিক আছে, সো ওই রকম ধরতে পারেন যে স্যান্ডবক্স হলো আমাদের জন্য গিনি পিগের কাজ করবে, যে আমরা যে কাজ করব বা যে কোনো কিছু নিয়ে যখন কাজ করতেছি, আমরা এখন সাপোজ কেউ আমাকে একটা পিডিএফ পাঠালো, হ্যাঁ, এন্ড আমার ডাউট আছে এই লোকটা হলো কি জানি ভাইয়ের নাম, জাহিদ ভাইয়ের মতো এখন হলো গিয়ে হ্যাক করার ইন্টেনশন আছে, আমাকে কিছু একটা পাঠাইছে।
বা এটা হতে পারে র্যানসামওয়্যার। র্যানসামওয়্যার ওয়ার্ডের সাথে আমরা পরিচিত, রাইট? লাস্টের দিনে র্যানসামওয়্যারের কথাটা বলছিলাম। ওকে, গেস জানি। সো এটা একটা ভাইরাস সাপোজ, হ্যাঁ, সে আমার একটা পিডিএফ পাঠিয়েছে, পিডিএফের মধ্যে ভাইরাস এমবেডেড করে পাঠিয়েছে। এখন আমার ডাউট হলো যে এটাতে ভাইরাস থাকতে পারে বা থাকতে পারে। এখন আমার তো ওই ফাইলটা খুলে দেখাও দরকার যে আসলে আছে কি। এখন ওই ফাইলটা কি আমি আমার নিজের অপারেটিং সিস্টেম বা নিজের মেশিনে খুলবো? না। এখন হ্যাঁ, আপনি নিজের মেশিনে খুলবেন, সমস্যা নেই। তো আমরা নিজের মেশিনে না খুলে যদি ওই ফাইলটা নিয়ে পড়তে চাই বা ওই ফাইলটা দেখতে চাই, ইভেন আমরা অনেক সময় নিজেরাই সাপোজ ভাইরাস বানাচ্ছি বা বিভিন্ন সফটওয়্যার বানাচ্ছি, ওইটাই যখন দেখতে চাই, ওইটার জন্য আমরা কি ইউজ করি? স্যান্ডবক্স ইউজ করি। স্যান্ডবক্স ইজ কাইন্ড অফ পুরোপুরি আমাদের মেশিন, কিন্তু ওইটা হলো পুরো একটা সেপারেট এনভায়রনমেন্টের মধ্যে, যে এইটার বাইরে আমাকে ইনফেক্ট করবে না। কিছুদিন আগে আমরা অনেক ইউটিউবার চিনি, বম্বাল, তারপরে এরকম সাইবার সিকিউরিটিতে অনেক ফেমাস নাম আছে। তাদের মধ্যে একজন নেটওয়ার্ক চাঙ্কের নাম শুনছি আমরা, একটা চ্যানেল আছে, হ্যাঁ। ও সেদিন বলতেছে যে ও একটা খুব সুন্দর ব্রাউজার ইনভেন্ট করছে বা ব্রাউজার বানাইছে, যেটাতে ও গ্যারান্টি দিতেছে যে কেউ ভাইরাস দ্বারা ইনফেক্টেড হবে না ওই ব্রাউজার। এখন ও ওই ব্রাউজারের কনসেপ্টটা কি? ও কাজটা করছে কি, ও হলো গিয়ে একটা ক্লাউড প্ল্যাটফর্ম বানাইছে। আপনি যখন একটা ব্রাউজার খুলতেছেন, ওই ব্রাউজারটা স্পেসিফিক্যালি ওর বাংলা ব্রাউজারটা আপনি দেখতে পারতেছেন, আপনি হলো গিয়ে সবকিছু অ্যাক্সেস করতে পারতেছেন, বাট এটা কোথায় খুলতেছে? এটা আপনার মেশিনে খুলতেছে না। এটা ওপেন হচ্ছে বা এই ব্রাউজারটা ওপেন হচ্ছে ওই ক্লাউড প্ল্যাটফর্মটাতে। বাই এনি চান্স ইফ দেয়ার ইজ এনি সর্ট অফ ভাইরাস, ম্যালওয়্যার অথবা যাই থাকুক, ওটা যদি থাকে, ওটা কাজ করবে কোথায় বা এক্সিকিউট হবে কোথায়? এক্সিকিউট হচ্ছে ওই ক্লাউড মেশিন, ক্লাউড। এটা কিন্তু আপনার সিস্টেম হচ্ছে না, আপনি আপনার সিস্টেম জাস্ট ভার্চুয়ালি দেখতে পাচ্ছেন। সো দ্যাটস ওয়াই ওভার সেফ, এবং দ্যাটস ওয়াই ও বলছে সেফ। এবং এটা সেফটি কেন? কজ হলো ওটা আপনার এনভায়রনমেন্ট এক্সিকিউট হচ্ছে না, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট এক্সিকিউট হচ্ছে। অ্যান্ড ঠিক ওই রকম ভার্চুয়াল এনভায়রনমেন্ট যখন আমি আমার একটা মেশিনের মধ্যে বানিয়ে ট্রাই করতে চাই, তখন সেটাকে আমরা স্যান্ডবক্স কল করতেছি, হ্যাঁ। ওকে, তারপর আর কি বলতেছে? স্যান্ডবক্স এনভায়রনমেন্ট, স্যান্ডবক্স ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এটা ভালো কথা। এখন আমাদেরকে বলছে কিছু রিসোর্স ডাউনলোড করতে, হ্যাঁ। এই রিসোর্স যেহেতু আমরা পড়ছি, এই রিসোর্সগুলো ডাউনলোড করতে বলছে। কেউ কি আমরা করছিলাম না? প্যাকেট ট্রেসার দিয়ে আমাদের কোনো কাজ নেই, প্যাকেট ট্রেসার দিয়ে আমাদের কোনো কাজ নেই। এটা প্যাকেট ট্রেসার বলছে, বাট আরও রিসোর্স আছে। প্যাকেট ট্রেসার দিয়ে আমাদের আপাতত কোনো কাজ নেই। অনেক কিছু করছিলাম ডাউনলোড। আচ্ছা, আপনারা যদি ওইটা ডাউনলোড করতে যান, দেখবেন যে ওইখানে কিছু জিনিসপত্র আছে বা কিছু স্পেসিফিক জিনিসপত্র লাগবে আমাদের। এখানে হলো দুটো ভার্চুয়াল বক্স আছে, হ্যাঁ। ওদের ওই দুটো ভার্চুয়াল বক্স আমরা চাইলে ইউজ করতে পারি। এবং ইউজ করবো, আজকে আমরা এটা দেখবো যে এই ভার্চুয়াল এনভায়রনমেন্টগুলো ডাউনলোড করে আমরা কীভাবে করবো। এবং আমরা ফিউচার যখন প্র্যাকটিক্যালগুলো করবো, সব প্র্যাকটিক্যালগুলো হবে আমাদের ওই ল্যাবগুলো মিস করে, হ্যাঁ। ওকে, এটা গেল। দেন আসি আমরা হলো গিয়ে আমাদের হোয়াই শুড আই টেক দিস মডিউল, এটা কেন করবেন না করবেন এগুলো নিয়ে অনেক কিছু বলছে। এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে। ওকে, হোয়াট উইল আই লার্ন ইন দিস মডিউল? কী কী কথা বলতেছে এখানে? ওয়ার স্টোরিজ মানে কি? অ্যাকচুয়ালি যে ঘটনা, ওয়ার বলতে কি? ওয়ার কার সাথে কার হচ্ছে? এখানে একটা ডিফেন্ডার বা আমরা যারা প্রোটেক্ট করতে যাচ্ছি বা পুলিশিং করতে যাচ্ছি, আমাদের সাথে এগেনস্টে কারা আছে? যারা হ্যাকার্স আছে, ব্ল্যাক হ্যাকার্স। আমরা অনেকগুলো টাইপ বলি, আমরা ওই যে এখন খুব পপুলার ক্লাস 1-2 এর বইয়ে মনে হয় পড়ে আসছি, হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার। এগুলো আমরা 1-2 এর বইয়ে পড়ে আসছি, রাইট? সো ওইখানে ব্ল্যাক হ্যাট হ্যাকারদের সাথে হোয়াইট হ্যাট হ্যাকারদের যে ফাইটটা হইতেছে, ওইটাকে বলতেছি আমরা ওয়ার স্টোরিজ। রিয়েল লাইফ কিছু ঘটনা নিয়ে এখানে বলা হয়েছে। থ্রেট অ্যাক্টরস কি? থ্রেট অ্যাক্টরস মানে কি? পড়েন কেউ একজন একটু। আর থ্রেট ইম্প্যাক্ট? Explain the potential impact of network security. সো এগুলো আমরা বুঝলাম। এখানে কিছু টাস্ক আছে। এখানে হলো গিয়ে এখানে একটা টেড টকের কথা বলা হয়েছে। এই টেড টকটা একটু কষ্ট করে আমরা নিজেরা কি করব, দেখব। এখন দেখবেন, চলেন আজকে একটা অ্যাটলিস্ট আমরা করি না। কি বলছে ইন দিস ক্লাস টেড টক, একটা ভিডিও দেখি আমরা।
আই গেস এটা ছোট একটা ভিডিও, সো আমরা এটা দেখে নিতে পারি। এটা ওপেন হতে থাকুক, ততক্ষণে আমরা আমাদের কাজ করি। গেল ভালো কথা, এটা আমরা ছোট একটা জিনিস দেখলাম। এখানে ওয়ার স্টোরিজ, এখানে হলো কিছু রিয়াল ইনসিডেন্ট বলা হয়েছে বা টাইপেরই বলা হচ্ছে যে এই ধরনের এক্সাম্পলগুলো বা এগুলো রিয়েল লাইফে হয়ে থাকে। এখানে কিছু হলো ইভিল টুইন একটা অ্যাটাকের কথা বলেছে, খুব সুন্দর একটা জিনিস, খুব সুন্দর একটা জিনিস। এটা নিয়ে আমাদের সবার হয়তো বা কোনো একটা ইন্টারেস্ট ছিল। হ্যাঁ, ঘুমায় যান। আচ্ছা, আমাদের সমস্যা নেই। আমাদের সবাই ছোটবেলায় একটা খুব সুন্দর ইন্টারেস্ট ছিল যে আমরা কি করবো, এখন ওয়াইফাইয়ের বিল তো অনেক বেশি, তার মধ্যে একটা রাউটার কেনা লাগছে, অনেক কিছু করা লাগছে। এটার পরিবর্তে ওই যে পাশে বাসার আন্টির একটা ওয়াইফাই লাগানো আছে, ও আচ্ছা পাশে বাসা আঙ্কেলের, আচ্ছা যারই আছে, আঙ্কেল বা আন্টির একটা রাউটার লাগানো আছে। হ্যাঁ, আচ্ছা পাশের বাসা থেকে নিজের বাসা আসেন রে ভাই, আমরা ক্লাসে করি। আচ্ছা, তো আমাদের অনেকের ইচ্ছা ছিল যে আমরা কি জানি বলে ওয়াইফাই এর অ্যাক্সেস নিব, ওয়াইফাই হ্যাক করবো না। ইভেন অফেন্সিভ সিকিউরিটিতে একটা সার্টিফিকেশন আছে, হ্যাঁ, শুধু ওয়াইফাইয়ের উপর, যে আপনি ওয়াইফাই না আর কি, ওয়্যারলেস নেটওয়ার্কসের উপর, শুধু ওয়াইফাই না। অ্যান্ড ওয়্যারলেস নেটওয়ার্কটা কত ডেঞ্জারাস এটা নিয়ে মনে হয় আপনাদের এই মডিউল নাকি নেক্সট মডিউলে খুব সুন্দর করে কিছু এক্সাম্পল দেওয়া আছে। আর সবচেয়ে ডেঞ্জারাস বা আমার জানা সবচেয়ে ডেঞ্জারাস অ্যাটাকগুলোর মধ্যে বা সবচেয়ে বাজে অ্যাটাকগুলোর মধ্যে একটা, যেটা হলো কি আমরা পেসমেকার ওয়ার্ডটার সাথে পরিচিত। পেসমেকার কি জিনিস? হ্যাঁ, পেসমেকার কি করে? পেসমেকার হলো একটা মানুষের যে হার্টের রিদমটা ঠিক রাখে বা রিদমটা ঠিক রাখতে হেল্প করে যখন আমাদের রেগুলার পেসমেকার বা ইন্টারনাল বা যেটা ন্যাচারাল সেটা কাজ করা বন্ধ করে দেয় বা ম্যাল ফাংশন করে, রাইট? ওটার জন্য আমরা এক্সটার্নাল একটা পেসমেকার টাইপের কিছুটা লাগানো থাকে একটা হিউম্যান বডিতে। ইভেন দেখবেন যে যদি আমরা যখন যে ইসের মধ্যে কোনো একটা বিভিন্ন এন্ট্রান্সের মধ্যে দেওয়া থাকে না, সিকিউরিটি বক্স দেওয়া থাকে না, যেটার মধ্যে আমাদের পাস করা লাগে, ওখানে যে যাদের পেসমেকার আছে ওদেরকে পাস করানো হয় না। রিজনটা কি? বিকজ ওটার সাথে এটার সাথে সিগন্যাল করে মিসম্যাচ বা ম্যাল ফাংশন করতে পারে। হ্যাঁ, ঠিক আছে। এখন এটা খুব রিসেন্ট না, খুব পুরাতন ইনসিডেন্ট। এই পেসমেকারের হিস্ট্রি নিয়েও আপনারা দেখবেন। ওখানে কি হয়, আপনার এই পেসমেকারটাকে বারবার তো সার্জারি করে ওটা প্রোগ্রাম রিপ্রোগ্রাম, তারপরে এই যে আমরা দেখবেন যে প্রত্যেকবার সিস্টেম অন করলে সিস্টেমটাকে আপডেট দিতেছি, আপগ্রেড করতেছি, বারবার তো ওটার সাথে ওই জিনিসটা করা পসিবল না। সো ওইটার সাথে নেটওয়ার্কের টাইপের কিছু একটা লাগানো আছে যে আপনি এইভাবে করে বা এইভাবে ওয়্যারলেসলি ওটার সাথে কানেক্ট করতে পারবেন। অ্যান্ড কানেক্ট করার পর কী হচ্ছে, কানেক্ট করে আপনি ওটাকে সাপোজ কোনো একটা চেঞ্জেস লাগলে করতে পারতেছেন, ঠিক না? কিন্তু প্রবলেমটা হলো চেঞ্জেস করতে পারার মধ্যেই। এখন এটা তো করলো সাপোজ যে রিয়েল চেঞ্জেস, ওগুলো তো ডক্টর বা কোনো একটা মানুষ যে অ্যাকচুয়ালি এই কাজের জন্য দায়িত্ববান সে। এখন বাই এনি চান্স এই জিনিসটার অ্যাক্সেসটা ডক্টর বা ওই রকম অথরিটি ছাড়া কেউ পেল কী করতে পারতেছে? যে মানুষটার ইসের মধ্যে হার্টে এটা লাগানো আছে সে তো তার ইসের মধ্যে এখন পেস থাকার কথা সাপোজ হলো 210 বিটস পার মিনিট। হ্যাঁ, বিটস পার মিনিট দেওয়া কথা। এখন এটাকে আপনি নর্মাল এটার পরিবর্তে আপনি এটা কি করে দিলেন, ইনক্রিজ করে দিয়ে দিলেন আপনি 400 বিটস পার মিনিট। কী হবে? সাথে সাথে আপনার বাইরে থেকে মানুষ বুঝতে পারবে না, মনে করবে যে হাই প্রেশার, সোয়েট করতেছে, এই করতেছে, আর একটু বেশি না 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে স্ট্রোক করে মারা যায়। সিচুয়েশন হতে পারে না? সো সবচেয়ে বাজে এক্সাম্পলগুলোর মধ্যে একটা ছিল এটা, ওয়্যারলেস অ্যাটাকসগুলোর মধ্যে সবচেয়ে বাজে আমার কাছে। বিকজ এটা দিয়ে একটা মানুষ বেচারা হার্টের পেশেন্ট করে। আচ্ছা, আমরা আসি এবার আপনার পাশে বসে আন্টির ওয়াইফে, পাশের বাসার আন্টি বা আঙ্কেলের ওয়াইফে আপনি হ্যাক করতে চেয়েছেন, কী করবেন? কীভাবে হ্যাক করবেন বলেন? কখন ভাই ওয়াইফাই হ্যাক করার ইচ্ছা অনেকেরই হয়েছে। কি কি দেখছেন বা খুঁজে কি কি পাইছেন যে এটা কীভাবে করে? হ্যাঁ বলেন। ওয়াইফাই না, ওয়াইফাই টি, হ্যাঁ একই একটা কিছু একটা বলছেন, ভালো জিনিস বলছেন। এটা দিয়ে কী করে? হ্যাঁ, WPS অ্যাটাক করে। খুব সুন্দর একটা ওয়ার্ড বলছেন WPS। এখন একটু কষ্ট করে মোবাইল দিয়ে সার্চ করেন WPS জিনিসটা।
কেউ জানলে বলতে পারি আমরা WPS কি। আচ্ছা, আপনারা যখন ফোনটার মধ্যে ওয়াইফাই আমরা কানেক্ট করি, আচ্ছা অনেকগুলো র্যান্ডম ওয়ার্ডস বলতেছি, এগুলো জাস্ট বুঝে ট্রাই করি। হ্যাঁ, Wi-Fi protected setup. ওকে, অ্যাব্রিভিয়েশন, বাট এটা কি? সিকিউরিটি প্রোটোকল বা সিকিউরিটি টাইপ বলি আমরা। হ্যাঁ, প্রোটোকল আমরা অনেক জায়গায় দেখি যে WPA2, WPA3 আসছে। হ্যাঁ, এই ধরনের কিছু জিনিসপত্র আছে, WPA2, 3, অনেক কিছু আসছে। হ্যাঁ, এখন এই জিনিসগুলো অনেক কিছু আমরা দেখলাম, বাট ওয়াইফাই এগুলো দিয়ে আমরা হলো গিয়ে যদি এখানে হলো গিয়ে WPA2 বা এই ধরনের কিছু একটা থাকে, আমরা ওটা ব্যান্ডউইথ দিয়ে কোনোভাবে স্নিফ করতে পারতেছি, ওয়াইফাইটি দিয়ে হলো স্নিফ করতে পারতেছি। বাট আপনি ওইটাতে পাসওয়ার্ডটা পাবেন কোথেকে? পাসওয়ার্ড তো ঘুরতে থাকে না, রাইট? পাসওয়ার্ডটা পাবেন কোথেকে? আপনার তো কানেক্ট করার জন্য লাগবে কি? পাসওয়ার্ড। অ্যাক্সেস করার জন্য লাগতেছে কি? কীভাবে করবেন? ইমেল টুইন করবেন। ইমেল টুইন কি জিনিস বলেন? হ্যাঁ, ক্লোন করে খুব সুন্দর অনেকগুলো ওয়ার্ড বলছেন, বলেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন না রে ভাই, সমস্যা নেই। SSID ক্লোন, SSID ক্লোন করলে কি হচ্ছে? SSID ক্লোন করে নেটওয়ার্ক জ্যাম হবে। ক্লোন করবেন, ঠিক আছে, আমি বুঝবো। তখন আমি যেভাবে ইউজ করে ওর নেটওয়ার্ক ব্লক করবো, ব্লক করে তারপর আমি ইমেল দিয়ে তারপর আমি অ্যাক্সেসরি ক্লোন করে। আচ্ছা, আপনি বলছেন অনেকটাই, এবং আপনি অনেকটা কাছাকাছি বলছেন, অনেকগুলো টার্ম ঠিক ইউজ করছেন। এবার আসি হলো কি অ্যাকচুয়ালি ওয়াইফাই ইভেল টুইন একটা কি। হ্যাঁ, একজনের একটা ওয়াইফাই রাউটার আছে। হ্যাঁ, ওয়াইফাই রাউটার আছে। ওয়াইফাই রাউটারের সাথে আমরা কানেক্টেড কিসের মাধ্যমে? আমরা প্রত্যেকটা ওয়াইফাই, একটা ওয়াইফাই নাম আছে RIFT22, রিফার 22। এই জিনিসটা কি বলি আমরা, যে নেটওয়ার্কে যখনই আমরা ওয়াইফাই কানেক্ট করতে যাই, এই জিনিসটা দেখা যায়, সেটাকে বলি আমরা SSID। হ্যাঁ, বড় ভাই, আমরা সেটাকে বলি কি? SSID। এখন আগে এই SSID দিয়ে হলো গিয়ে আমাদের ভাইয়ের নাম কি? হাসান ভাই। হাসান ভাই হলো গিয়ে কোন একটা নেটওয়ার্কে SSID এর মাধ্যমে কানেক্টেড আছে। এখন হাসান ভাই হলো পাসওয়ার্ডটা জানে। সেদিনের মতো আজকেও হাসান ভাই কি করে পাসওয়ার্ডটা জানে। এখন আমরা কি করবো? হাসান ভাই থেকে আমার পাসওয়ার্ডটা নেওয়া লাগবে। এখন সে তো আমি যা বলবো সে দিয়ে দিবে না। হ্যাঁ, দিবে না, জীবনও দিবে না। তারা খুব ভালো। এখন হাসান ভাই থেকে আমার এই পাসওয়ার্ডটা নেওয়া লাগবে। আমি কি করতে পারি? আমি বলবো হাসান ভাই বুঝে কাট। আমি তারে ফার্স্টে ইমেল টুইন একটা হয় কি? হ্যাঁ, ফার্স্টে হলো কি তাকে কাট অফ করবি, লাইন থেকে কাট করলো, করার পর তার সামনে তাকে তো ওইটা ঢুকতেই দিব না, রিয়েল ওয়ার্ল্ডে তো ঢুকতেই দিব না। আমি ঢুকতে পারতেছি না, তুমিও ঢুকবো না। এই কাট অফ করার ওইটা কি বলি আমরা? ডিঅথেন্টিকেশন। হ্যাঁ, ডিও। এই তো সুন্দর কথা, অনেকেই দেখছে এইসব জিনিসপত্র দিয়ে না। আচ্ছা, ডিঅথেন্টিকেট করলাম হাসান ভাই ফার্স্টে। ওই ওয়াইফাই থেকে যাও, তুমি ওয়াইফাই চালাবো না, আমি চালাবো না, তুমিও চালাবো না। করার পর আমি তার সামনে ফেক এপি বানাবো, অ্যাক্সেস করতে। ঠিক আছে, ফেক এপি বানাবো। এই ফেক এপির মধ্যে ওইখানে যে SSID ছিল আমরা সেম SSID রাখবো। সাপোজ আমাদের এই ক্লাসরুমের নাম কি? রেড সামথিং না? সো RD সামথিং, এটা হলো আমাদের SSID। এই SSID বানালাম। ওই SSIDটা কীভাবে বানাইছেন আপনি? ওটা হলো আপনার একটা ডিভাইসের মধ্যে থেকে আপনি দেখতে পারেন একটা ইন্টারফেস বানাইছেন, যেখানে হলো গিয়ে সে কানেক্ট করলো আপনার ইন্টারফেসে। কানেক্ট করার পর কি করতেছে? ওইখানে হলো গিয়ে তাকে দেখানো হচ্ছে যে ইন্টারনেট অ্যাক্সেস করতে হলে পাসওয়ার্ড দিয়ে আবার রিকানেক্ট করা লাগবে বা কিছু, যদিও সে কানেক্টেড অলরেডি। হ্যাঁ, অ্যান্ড এখানেও কি হচ্ছে? আমরা কি ইউজ করতেছি? লাস্টের দিনে একটা খুব বারবার একটা ওয়ার্ড ইউজ করতেছিলাম, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এই জায়গাটাতেও সেমভাবে ফিশিং করা হচ্ছে। ফিশিং এর একটা ইন্টারফেস আছে যে আপনার ফার্মওয়্যার আপডেট দেওয়া লাগবে বা এরকম কিছু ব্লা 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 হোয়াটএভার। ওইভাবে একটা ইন্টারফেস বানিয়েছেন, ওখানে হলো গিয়ে আপনি পাসওয়ার্ডটা দেওয়া লাগবে ফার্মওয়্যার আপডেট করার জন্য, কিছু একটা র্যান্ডম। অ্যান্ড সে ওই পাসওয়ার্ডটা দেয়। পাসওয়ার্ড দেওয়ার পর কী করলেন আপনি? তাকে 2-3 মিনিট হোল্ডে রেখে ডিসকানেক্ট করে দিলেন। তার ওই SSID যেটা ডিঅথেন্টিকেট করছেন ওটা আবার চালু করে দিলেন, সে ওইটাতে কানেক্ট হয়ে গেছে। কিন্তু আপনি কি পেয়েছেন? কাঙ্ক্ষিত পাশের বাসার আন্টির পাসওয়ার্ড। ঠিক আছে, সো এইটা হলো ডিঅথেন্টিকেশন। এটাতে কি হয়? এটাতে হলো একটা মেন রাউটার বা মেন এপি থেকে কাউকে ডিসকানেক্ট করে
আমরা ডাবল এপি ইউজ করি। ডাবল এপি বলতে গেলে একটা এই ডিসকানেক্ট করার পর ডিঅথেন্টিকেট করার ওয়েতে আমি হলো আমরা যে জিনিসটা ইউজ করি সেটা হলো কি আমাদের কোনো ওয়াইফাই জ্যামার বলি অনেকে না, ওটা জ্যামার না, ডিঅথেন্টিকেটর আমরা বানাই কীভাবে, এটা হলো 10.1.b মেবি, আমি ভুলে গেছি 10.1.b or d মনে হয়, ঠিক আছে। এই ধরনের কোনো সিগন্যালগুলো যেমন হলো আমাদের 2.4 GHz, আচ্ছা অনেকগুলো র্যান্ডম ওয়ার্ড বলছিলাম, কারো অসুবিধা হলে আমার বলবেন, হ্যাঁ। এটা হচ্ছে আমরা গিগাহার্টজ বলি না, যে ফ্রিকোয়েন্সি আমরা এই ফোনটা যখন আমাদের নেটওয়ার্কের সাথে কানেক্ট করা, বলতে পারেন আমার সাথে শেয়ার করতে পারেন। আচ্ছা খাবার খেলে আমাদের সবার সাথে শেয়ার করে খাবো, হ্যাঁ আমরা আচ্ছা ঠিক আছে, যেই খাচ্ছে সমস্যা নেই, আমি বললাম। আচ্ছা আজকে একে একে খাওয়া অনুমোদিত, নেক্সট দিন সবার সাথে শেয়ার করে না হলে ক্লাসে খাওয়া যাবে না, ঠিক আছে, সমস্যা নেই। আমরা কি করতেছিলাম, আমরা আচ্ছা ওয়াইফাই হ্যাক করি, আমরা ওয়াইফাই হ্যাক করি আমরা, হ্যাঁ। খাবারের আওয়াজ পেয়েছে, সে ওই দিকে তাকিয়ে রয়েছে। আচ্ছা এদিকে এদিকে, তো এই যে যখন আমরা বলছি 2.4 GHz এর এইগুলো, সেগুলোকে জ্যাম করার জন্য কিছু ওয়াইফাই মডিউল ইউজ করা হয়। কেউ নোড এমসির নাম শুনছি? অবভিয়াসলি এখানে সব ইঞ্জিনিয়ার, নোড এমসির নাম শুনছি। সো নোড এমসির যে ওয়াইফাই মডেল, ওটা ফ্রিকোয়েন্সিও হয় 2.4 GHz, অ্যান্ড ওইটা এই ফ্রিকোয়েন্সির যে ব্যান্ডগুলো আছে এই ব্যান্ডগুলোতে সরাসরি কানেক্ট হইতে পারে। নোড এমসি হলো একটা এই মাইক্রো কন্ট্রোলারগুলো নিয়ে আমরা পড়ছি না, বা মাইক্রো কন্ট্রোলার। আচ্ছা 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 আমি বলছি, আমি আসি ক্লাসে, সমস্যা নেই ভাইয়া, আমি আসি। নোড এমসি হলো এক ধরনের মাইক্রো কন্ট্রোলার, যেটার সাথে হলো কি একটা ওয়াইফাই মডিউল লাগানো থাকে, ঠিক আছে। সো আমরা মাইক্রো কন্ট্রোলার হিসেবে দেখবেন যে আপনারা অনেক প্রজেক্ট করার ক্ষেত্রে ওয়াইফাই দিয়ে হলো গিয়ে বা ওয়াইফাই মডিউল দিয়ে মোবাইলের মধ্যে হলো গিয়ে কার কন্ট্রোল করে, অনেকে আরসি কন্ট্রোল করে, হ্যাঁ, ওইটা দিয়ে, ঠিক আছে। ওই একই জিনিসটাকে, এত ভালো একটা জিনিস, ওটাকে আমরা খুব সুন্দর আরেকটু ভালো কাজে ইউজ করতেছি, ঠিক আছে, হ্যাঁ। ওকে, তো ওইটার ফ্রিকোয়েন্সিটা এই ব্যান্ডের সাথে কানেক্ট হয়, এই ধরনের কিছু ব্যান্ডের সাথে কানেক্ট হয়। ওই ব্যান্ডের সাথে কানেক্ট হলে ও কী করে, ও হলো ওই ফ্রিকোয়েন্সিটাকে ডিস্টার্ব করে, কিচ্ছু করে না, এই ফ্রিকোয়েন্সিটা ডিস্টার্ব করে এই ওকে বন্ধ করে দেয়। ও জানে না হাসানকে, ও জানে না মিনময়কে, কাউকে চিনে না, ও জাস্ট খালি ওইখানে ডিসকানেক্ট করে, হ্যাঁ। ডিসকানেক্ট করার পর আরেক জায়গায় সিমুলেটেড এটা রিয়েল হচ্ছে, পুরো রিয়েল কাজ করে, সিগন্যাল ইন্টারফারেন্স, হ্যাঁ। সো ও ওইখানে ওই ওয়াইফাই রাউটারকে বা ওই এপিকে ডিস্টার্ব করে। ওই এপি যতগুলো যেমন হলো কি আমরা ডস অ্যাটাক যেরকম করি না অনেকটা, ওরকম ডস অ্যাটাকের মতো, হ্যাঁ। ডস অ্যাটাকে কী হয়, ডসের সাথে তো পরিচিত, রাইট, এটা তো সবাই শুনছি। তো ডস অ্যাটাকে কী হয়, ডস অ্যাটাকের মধ্যে কোনো একটা জায়গাকে আমরা ডিস্টার্ব করে ওকে আর সার্ভিস দিতে দেই না, ঠিক একইভাবে এই রাউটারটাকে ডিস্টার্ব করে ওকে আর সার্ভিস দিতে দেই না। খুব র্যান্ডম বা এনার্মাস অ্যামাউন্টে আমরা হলো প্যাকেট পাঠাতে থাকি, ও ডিস্টার্ব হয়ে হলো গিয়ে আমাকে আর সার্ভিস দিতে পারে না, তখন হলো এটাকে কী হয়ে যাচ্ছে, ডিঅথেন্টিকেট হয়ে যাচ্ছে, যার অ্যাকচুয়ালি রিয়েল কাজ করার কথা সেই পাচ্ছে না, হ্যাঁ। অন্যদিকে আমরা ফেক আরেকটা এপি বানাচ্ছি, এটার জন্য হলো গিয়ে দেখবেন যে যারা ইভেল টুইনের জন্য কোনো মনিটরিং যেন বলে আমরা নেটওয়ার্ক অ্যাডাপ্টার, হ্যাঁ, দেখার মনিটর করা যায় এরকম নেটওয়ার্ক অ্যাডাপ্টার যে ইউজ করতেছে না, ও কী করে, ও হলো কি ওইখানে এই ধরনের নোড এমসিউ টাইপের ওয়াইফাই মডেলগুলো ইউজ করে, ঠিক আছে। তো এইটা হলো ডিঅথেন্টিকেশন ইভিল টুইন অ্যাটাক, সো ফেমাস। এটাও 2.4 GHz এর সব রাউটারের মধ্যে কাজ করে, কজ যেটা আমাদের নোড এমসি আছে ও 2.4 GHz এর মধ্যে কাজ করে ফ্রিকোয়েন্সিতে, ওটা ভুলবশত 5 GHz এ কাজ করে না, এটার জন্য যাদের ওয়াইফাই রাউটার 5 GHz এ আছে তারা মোটামুটি আপাতত এটা থেকে সেফ। এই এগুলো হলো ইনোভেটরস, অবভিয়াসলি কোনো না কোনো জায়গায় বের করছে, বলেন 5 GHz এর কোনটা আছে? নোড এমসি তো না, নোড এমসির আপডেটেড ভার্সন, এই আমি পিছিয়ে গেছি দেখছেন। ওকে, সো এই হলো আমাদের ইভিল টুইন অ্যাটাক এবং ইভিল টুইন হটস্পট, যেটা নিয়ে আমরা কথা বললাম। এখানে আরও কিছু এক্সাম্পল বলা হইতেছে, যেমন হলো গিয়ে একটা সেকেন্ড এক্সাম্পল দেওয়া হয়েছে। Rashid, an employee in the finance department of a major publicly held corporation, receives কিছু বলতেছেন ভাই? আচ্ছা, receives an email from his CEO with an attached PDF, যে PDF এর কথা একটু আমরা বলতেছিলাম না,
The PDF is about the company's third quarter earnings. Rashid does not remember his department creating the PDF. His curiosity piqued, so he opens the attachment. যে জিনিসটা একটু আগে বলতেছিলাম যে আপনার একটা পিডিএফ পাঠানো হয়েছে, এই স্যান্ডবক্সের ক্ষেত্রে এক্সাম্পল বলছিলাম, পিডিএফ পাঠানো হয়েছে, আপনি এখন তো এটা দেখবেন, দেখার জন্য নিজের এসে যে স্যান্ডবক্স ইউজ করি আমরা একটা সেট, আর স্যান্ডবক্স ইউজ না করলে নিজেরটাতে খুললাম, সমস্যা নেই, নিজের একটা সিস্টেম আছে, ওই সিস্টেমটাকে আমরা ইনফেক্ট করতে পারি। হ্যাঁ, এটা কোনো ব্যাপারই। আচ্ছা, the same scenario plays out across the organization as dozens of other employees are successfully enticed to click the attachment. When the PDF opens, ransomware is installed on the employees' computers and begins the process of gathering and encrypting corporate data. এই যে জিনিসগুলো আমরা যে ransomware ইউজ করে যেটা হয় যে আপনার পিসির উপর আপনার অ্যাক্সেসটা বন্ধ করে দেয়, আপনার যা আছে সব কিছু সুন্দর করে এনক্রিপ্ট করে রেখে দেয়, এনক্রিপ্ট করে সুন্দর করে সামনে একটা উইন্ডো থাকে যে আপনি ওকে কল করেন, কল করে ওকে টাকা পয়সা দেন, তারপর ওপেন করে দিব, ও পাসওয়ার্ড দিয়ে দিব, আপনি তারপর অ্যাক্সেস করবেন। ঠিক আছে, সো এইটাই হলো যে আমাদের পপুলার র্যানসমওয়্যারগুলোর সিনারিও। লাস্টে হলো গিয়ে আরেকটা পাওয়ার প্ল্যান্টের সিনারিও বলা হয়েছে, এগুলো একটু আমরা পড়ে নিব। হ্যাঁ, এখানে আরেকটা হ্যাকারের সাথে কনভারসেশন নিয়ে কথা বলা হয়েছে। এবার হলো ভার্চুয়াল বক্স বা ওই যে ভার্চুয়াল মেশিনগুলো ইনস্টল করার কথা। হ্যাঁ, এখন সবার পিসি, কার পিসি অন আছে? অন নাই কার? বাকি সবার? আচ্ছা, অন আছে বললাম 3 জন হাত তুলছে, অন নাই বলছি 4 জন হাত তুলছে, আর বাকিরা কি করতেছে? অন আছে না? আচ্ছা, অন থাকলে সবাই একটা টেক্সট ফাইল বানাও। টেক্সট ফাইলের মধ্যে আচ্ছা প্রত্যেকটাই লাইনে একটা করে পিসি অন থাকলেই হবে। হ্যাঁ, বেশি লাগবে, একটা পিসি অনলাইন অন থাকলে হবে। Engineers, ইউপিএস চলতেছে, আপনার ডিরেক্ট লাইন পাচ্ছে না। আচ্ছা, আমরা একটা টেক্সট ফাইল বানালাম। হ্যাঁ, টেক্সট ফাইলের মধ্যে কি করলাম, আমরা টেক্সট ফাইলটার মধ্যে এইটা আমরা করতে চেয়েছিলাম হলো যে আপনাদের যে ফাইলগুলো আছে না ডিরেক্টলি যে ডাউনলোড হচ্ছে ফাইল, ওই ফাইল দিয়ে, বাট অ্যাজ আপনাদের পিসিতে নাই, তো হলো কি আমরা এই কাজটা করতেছি কি দিয়ে, এটা আমরা একটা টেক্সট ফাইল বানালাম। বানানোর পর এই টেক্সট ফাইলের মধ্যে, এই টেক্সট ফাইলটা হলো কি আমরা কী করবো, এই টেক্সট ফাইলটার হ্যাশ দেখা ট্রাই করবো। হ্যাঁ, হ্যাশ দেখার জন্য আমরা কী করবো, হ্যাশ বুঝি আমরা, হ্যাশ কি না, সাইনটা না, সাইনটা না, সাইন না, হ্যাশ কুকিজ না, তা বাদে আমরা লাস্টের দিন ক্রিপ্টোগ্রাফির মধ্যে হ্যাশিং নিয়ে বলছিলাম না, বলছি তো, হ্যাশিং, তারপর সল্ট। হ্যাঁ, MD5 চেকসাম জিনিসটা কি, ওই যে যেটা দিয়ে আমরা চেক করি। হ্যাঁ, বাট হ্যাশ জিনিসটা কি, হ্যাশ কি করে, কি করে বলো? আচ্ছা, হ্যাশিং জিনিসটা হলো এটা কি কারণে, আমরা যখন সাইবার সিকিউরিটির কথা বলি আমরা 3টে জিনিসের উপরই করি, CIA, এগুলি শুনছি তো, এগুলি না শুনলে আমি তোকে বলছি, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। কোনটা কি জিনিস?
কেউ জানি? তিনজন তিনটা বলেন যারা জানেন। কনফিডেন্সিয়ালিটি কি জিনিস বা কনফিডেন্সিয়াল? যখন একটা ফাইল আমি হলো গিয়ে একটা ফাইল যে আপনাদের এই ফাইলটা করলাম, হ্যাঁ, সাপোজ আমি এই ফাইলটা কাউকে হ্যান্ড ওভার করে বললাম যে এটা কনফিডেন্সিয়াল, এটা কনফিডেন্সিয়াল, এটা এটা আর কেউ কি করে দেবে না যাতে না দেখে। এখন কনফিডেন্সিয়াল মানে কি? গোপনীয়তা বা বাংলা না, বাংলা বাদে একটু একটু ওটাকে একটু দু একটু শব্দ লাগে বলেন। জিনিসটা হলো যে এই জিনিসটা অন্য কেউ দেখতে পাচ্ছে, ঠিক আছে, এটা বুঝতেছি। ইন্টিগ্রিটি কি জিনিস? চেঞ্জেস যাতে না হয়। সো আমি একটা কিছু পাঠাইছি বা আমি একটা কিছু বলছি, হ্যাঁ, ক্লাসের লাইভ রেকর্ডিং আছে, হ্যাঁ, লাইভ রেকর্ডিংয়ের মধ্যে হ্যাঁ ভাইয়া বলছে বিকাশকে হ্যাক করা যাবে, এটা ক্লাসের লাইভ রেকর্ডিংয়ের মধ্যে আছে। এখন আমি পরে যা বললাম যে না আমি তো এটা বলি নেই, সাপোজ পোল্ট্রি খাওয়া যাবে না, ঠিক আছে, আমি তো এটা বলি নেই, ওইখানে কি ওই যে আমার যে ফাইলটা আছে বা রেকর্ডটা আছে ওইটা হলো ইন্টিগ্রেট, ওটা দিয়ে প্রুফ করা যাচ্ছে যে না এটা বলা হচ্ছে সামথিং, কোনো কিছু ইন্টিগ্রেট। আর লাস্টে কি অ্যাভেলেবিলিটি, হ্যাঁ। সো আমরা সাইবার সিকিউরিটিতে মেনলি যে তিনটা জিনিস বা আমরা যারা সিকিউরিটিতে আসি আমরা এই তিনটা জিনিসের উপর ফোকাস করি। সি ফর কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি আর অ্যাভেলেবিলিটি। সো কোনো কিছুর ইন্টিগ্রিটির যে জায়গাটা আছে সেই জায়গাতে হলো কি আমরা আসছি ক্রিপ্টোগ্রাফি নিয়ে, বা সেই জায়গাতে না আমরা এখানে আসছি হ্যাশিং নিয়ে। ক্রিপ্টোগ্রাফির অনেকগুলো কাজ আছে এবং ও হলো গিয়ে আমাদের এই দুটো পয়েন্টে কাজ করে ক্রিপ্টোগ্রাফি। সো আমরা কি করলাম, আমাদের একটা ফাইল বানালাম abc.text, abc.txt। আমি এই ফাইলটা হলো গিয়ে পাঠালাম হলো হাসান ভাইকে। হাসান ভাই মোবাইল ক্লাসের মোবাইল না সমস্যা নেই, হাসান ভাই ভালো আছে, সে হলো গিয়ে মোবাইল না দিয়ে আমাদের 10 লাখ টাকা দিল। আচ্ছা, সো এবিসি আচ্ছা 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 10 টাকা আমরা তার থেকে ওইটা পরে আলোচনা করি। abc.text একটা আমি ফাইল বানাবো, হ্যাঁ, বানানোর পর এই ফাইলটা হলো গিয়ে আমি আরেকজনকে পাঠালাম, বা এই ফাইলটা হলো গিয়ে আমি একটা ওয়েবে রাখছি, ওই ওয়েব থেকে কেউ ডাউনলোড করতে চায়। ডাউনলোড করার পর মাঝখানে কেউ ডাউনলোড করলো, ফাইলের নামও abc.txt। এখন ওই ফাইলটা অন্য কেউ চেঞ্জ করছে কিনা, এইটা একটা ফাইল এ, এইটা একটা ফাইল বি, এটার মাঝখানে তো একটা ইন্টারনেট বা একটা বায়া হয়ে আসছে, রাইট? এই ফাইলটা অন্য কেউ চেঞ্জ করছে কিনা, এই ফাইলটা অন্য কেউ এখান থেকে দেখা যায় ভাই, ওকে, এই ফাইলটা অন্য কেউ চেঞ্জ করছে কিনা ওইটা আমরা জানা করছে বা করছে করে নাই, বা এই ফাইলটা আমার কাছে যা ছিল তাই আসছে, এইটা বুঝার ওইটা কি। এখানে হলো আমরা হ্যাশিংটা ইউজ করি। এই ফাইলটার একটা হ্যাশ ভ্যালু আসে, প্রত্যেকটা অ্যালগোরিদম অনুসারে ফাইলের সাইজ আসতেছে। মেটাডাটা হলো এই ফাইলটাকে এই ফাইল হিসেবে বা এই ফাইলের ফরম্যাট হিসেবে চিনব কিভাবে সেই জিনিসটাকে মেটাডাটা। HTML, CSS, তারপর এই সমস্ত টেক্সট ফাইলের একটা মেটাডাটা থাকে। যখন এটাকে এই যে কোশ্চেন করছেন, এটার জন্য আমার ব্যাকএন্ডে 3টা থিওরি বলা লাগবে, যেটা বাকিদেরকে বোঝানো আমি আসবো এটা। এটা আপনি নোট করে রাখেন, মেটাডাটা আপনাকে বলবো। বাট হ্যাশ ফাইল আর মেটাডাটা সেম জিনিস না। ওকে, একটা ফাইল আছে, ফাইলটা অরিজিনাল বা এইটাই সেই ফাইল যেটা আমি ডাউনলোড করছি, বা এইটাই সেই ফাইল যেটা হলো যে ওইখানে রাখছে, সার্ভারে রাখছে, সে এই ফাইলটাই রাখছে। ওইটা আইডেন্টিফাই করার ওইটা হলো হ্যাশিং। হ্যাশিং এমন কি হচ্ছে, আমার এই ফাইলের জন্য অ্যালগরিদম একটা হ্যাশ ভ্যালু বানা দিচ্ছে এবং ও প্রত্যেকটা ফাইলের জন্য ডিফারেন্ট হ্যাশ ভ্যালু বানাবে। বিকজ আমাদের এই ফাইলগুলো কীভাবে থাকে, বাইনারি থাকে না, 0-1-0 এর কম্বিনেশন। এখন এই ফাইলের ওই বাইনারির মধ্যে সাপোজ 1000 বিট আছে বা দেয়ার ইজ আ মিলিয়ন অফ বিটস, ওখান থেকে আমি কখন এক জায়গায় 0-1 এর কম্বিনেশন 0-1-0-1-1-0 এরকম একটা কম্বিনেশনের মধ্যে এক জায়গায় আমি জাস্ট এখানে এটাকে 0 করে দিচ্ছি, বাকি সব সেম। ওটার হ্যাশ ভ্যালু আর এটার হ্যাশ ভ্যালু সেম থাকবে, ঠিক আছে? সো এটা এত ইম্পর্টেন্ট একটা জায়গায় কাজ করে। দেখবেন যে আমরা হ্যাশিংয়ের জন্য বা এই ধরনের এনক্রিপশনের জন্য হ্যাশিংয়ের জন্য যে জিনিসটা ইউজ করি, যে MD5, SHA-1, SHA-2 বা SHA-256, 512 এই ধরনের বিভিন্ন অ্যালগরিদম, এগুলো একটা অ্যালগরিদম আর কিছু, হ্যাঁ, ভৌতিক জিনিস হলো না, এলিয়েন না। তো
এই ধরনের অ্যালগরিদম ইউজ করে আমরা কি করি, আমরা এই ফাইলের হ্যাশিং তৈরি করি। এবং এইখানে দেখবেন যে আমরা ওই ওয়েবসাইটের মধ্যে কি দেওয়া আছে, আমাদেরকে একটা হ্যাশ ভ্যালু দেওয়া আছে, রাইট? একটু আগে আমরা দেখলাম, দেখেন দুইটা ফাইলের জন্য আমাদেরকে দুইটা হ্যাশ ভ্যালু দেওয়া আছে না? কি কি দেওয়া আছে? হ্যাশ ভ্যালু এবং দুইটা টাইপের হ্যাশ ভ্যালু দেওয়া আছে প্রত্যেকটা ফাইলের জন্য। একটাতে দেওয়া আছে MD5, আর একটা কি দেওয়া আছে 512, 512। সো আমি যখন ফাইল দুটো ডাউনলোড করছি, ডাউনলোড করার পর আমার কি চেক করা দরকার যে ফাইলটা আমার অথেন্টিক কিনা। আদারওয়াইজ আমি ওই ফাইলটা কি করবো, খুইলেও দেখবেন, কারণ ওইটার মধ্যে অন্য কিছু থাকতে পারে। যদি না মিলে দ্যাট মিনস আমি যেটা ডাউনলোড করছি সেটা ওই ফাইলটা না যেটা আমার ডাউনলোড করবো, ওটার মধ্যে কোনো চেঞ্জ হইতে পারে। আর এই মাঝখান যে চেঞ্জেসটা হচ্ছে সেটা কি বলি আমরা, কোন ধরনের অ্যাটাক? হ্যাকার্স বলেন, ম্যান ইন দ্য মিডল শুনছি, MITM, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। তো মাঝখানে এই চেঞ্জ করার যে জিনিসগুলো আমরা ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, এবং ওই জিনিসটাকে বাঁচার জন্য আমরা এই হ্যাশিং ইউজ করি। সো আমি একটা কি করলাম, একটা ফাইল তৈরি করলাম, ফাইল তৈরি করছি ABC, ফাইল তৈরি করছি। এখন এই ফাইলটার হলো গিয়ে আমরা কি করতে পারি, হ্যাশ ভ্যালুটা বের করতে পারি। এই ফাইলটা যখন আমি আপনাকে পাঠাচ্ছি ওইখানে হ্যাশ ভ্যালু বের করছেন, বের করে আমরা ম্যাচ করবো যে এটা সেম আছে কিনা। যদি সেম থাকে তার মানে ফাইলটা ঠিক আছে, কেউ ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করেনি বা ফাইলের মধ্যে কোনো চেঞ্জেস আসে। আচ্ছা, এইটুকু আমরা এই জিনিসটা আমরা করবো ক্লাসের লাস্টের দিকে। আমি এই ফাইলটা পাঠাবো আপনাদেরকে। ও, এটা তো আপনাদের নেই। আচ্ছা ঠিক আছে, উইল ডু সামথিং। অথবা এই যে আমার কাছে এই যে হ্যাশ ভ্যালুগুলো আছে না, আমি ফাইলগুলো ডাউনলোড করছি, দুটো সেম কিনা সেটা চেক করে দেখবো। আচ্ছা, এটা গেল আমাদের মডিউল 1-এর ফার্স্ট পার্ট। আমাদের কাছে বলতে সময় আছে 20 বাজে। ওকে, থ্রেড অ্যাক্টরস বা এই ধরনের হ্যাকিং ধরনের জিনিসপত্র যারা করে তারা কারা এবং কি করে, কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজির সাথে বা টার্মিনোলজিসের সাথে আমরা পরিচিত হব। অ্যামেচার্স, অ্যাক্টিভিস্ট, ফাইন্যান্সিয়াল গেইন আর ট্রেড সিক্রেট, গ্লোবাল পলিটিক্স। অ্যামেচার্স কারা? যারা সাপোজ জানি না আমরা কি করতেছি বা জানি না আমরা এটার ব্যাকএন্ডে কি হইতেছে, বাট আমি কোনো না কোনোভাবে হ্যাকের কাজটা করতে পারতেছি বা আমার যে টার্গেটটা আছে সেটা আমি করে ফেলতে পারতেছি। হ্যাঁ, ইভেন কিছুদিন আগে যখনই কেউ সাপোজ হ্যাকিং বা শিখতে চায়, ওদেরকে ফার্স্টে আমার বলে কি কিছু করা দরকার নেই ভাই, যে আপনি মেটাস্প্লয়েট শিখেন। 1 মাস 2 মাস মেটাস্প্লয়েট শেখার পর ইউ ক্যান ডু আ লট অফ থিংস। মেটাস্প্লয়েট একটা টুল, ফ্রেমওয়ার্ক, and you can do a lot of things. কেন? বিকজ মেটাস্প্লয়েটের মধ্যে আপনার কিছু পারা লাগে না। ইউ ডোন্ট নিড টু নো এনিথিং। ব্যাকএন্ডে প্রোগ্রাম কীভাবে কাজ করতেছে বা ওইটার বাফারের মধ্যে যে কীভাবে কাজ হচ্ছে, অথবা কী হচ্ছে বাফার বললাম, প্রোগ্রাম বললাম, বা ওইটার ক্ষেত্রে ব্যাকডোর কীভাবে ক্রিয়েট হচ্ছে, আপনার কিচ্ছু বোঝা দরকার না। আপনি জাস্ট নর্মালি বুঝেন কি, আপনি বুঝেন আইপি, আপনি বুঝেন পোর্টস, আর আপনি অ্যাটলিস্ট মেটাস্প্লয়েট ইউজ করার জন্য যা যা লাগে, ইউজ করার জন্য আমি বলতেছি না মেটাস্প্লয়েটের জিনিসপত্র নিজে রিক্রিয়েট করার জন্য, ইউজ করার জন্য যা যা লাগে আপনি ওই বেসিক কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টটুকু নিতে আপনার 2-2.5 মাস লাগবে ইন টোটাল যদি নিতে চান, বা বেসিক যদি দেখতে চান আপনি হলো 2 দিন বা 3 দিন মেটাস্প্লয়েট শিখে মেটাস্প্লয়েট ইউজ করতে পারবেন। অ্যান্ড ইফ ইউ নো হাউ টু ইউজ মেটাস্প্লয়েট ইউ ক্যান ডু আ লট অফ থিংস। ঠিক আছে, তো এই ধরনের যারা নিজের থেকে কিছু বানায় না বা নিজের ইনডেপথ কোনো নলেজ নেই, বাট দে ক্যান ডু আ লট অফ থিংস অর অনেক কিছু ঘটায় ফেলতে পারে, তাদেরকে আমরা বলতেছি অ্যামেচিওর্স, বা হ্যাকিংয়ের ল্যাঙ্গুয়েজে বলি আমরা স্ক্রিপ্ট কিডিং। ওয়ার্ডটার সাথে এটার সাথে পরিচিত, রাইট? কি খুশি হয়ে গেছে সেটা। আমি ইউ আর নট এ কিড বাট ইউ আর স্ক্রিপ্ট কিডিং, এভাবে বলা যায়। হ্যাঁ, সো স্ক্রিপ্ট কিডিং বলি, এরা হলো কী করে, এরা হলো অনলাইনে অ্যাভেলেবেল বা অ্যাভেলেবেল যে স্ক্রিপ্টসগুলো আছে সেগুলোকে ইউজ করে কিছু একটা করার চেষ্টা করে। না জাহিদ পিছনে, হ্যালো, ও লিখতেছেন না, আমি ভাবছি ঘুমায় গেছে। আচ্ছা, সো এই স্ক্রিপ্ট কিডিং নিয়ে আমরা কাজ করি। তারপর আসি কি আমাদের আরেকটা খুব সুন্দর টার্মিনোলজি, হ্যাকটিভিস্ট। আমরা অ্যাক্টিভিস্ট বুঝি না, সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলি যেরকম, সেরকম আছে হ্যাকটিভিস্ট। হ্যাকটিভিস্টরা কি কারা? যারা হ্যাকিং বুঝে এবং হ্যাকিংটাকে কোনো একটা প্রোপাগ্যান্ডার সাথে অ্যাটাচ করে কাজ করে। সাপোজ আইডিওলজি, হ্যাঁ, প্রোপাগ্যান্ডা বা আইডিওলজির সাথে এই করে কাজ করে। সাপোজ
আমি হলো গিয়ে এটা খুব সুন্দর একটা এক্সাম্পল একটু বড় আছে, ওটা পলিটিক্যাল ইস্যুর সাথে চলে যায়। ইউএস একটা কাজ করছিল, এটা 2009-এর দিকে নাকি 2002-এর দিকে, হ্যাঁ। ওরা কি করছিল, কিছু হ্যাকার হায়ার করে এবং ওই হ্যাকারদের দিয়ে কি করে, ইরান যাতে ইউরেনিয়ামের উপর কাজ করে যাতে নিউক্লিয়ার ওয়েপন বানাতে না পারে, ওদের ওই জায়গাটাতে অ্যাটাক করার জন্য কিছু স্পেশালাইজড হ্যাকার হায়ার করে এবং তারা ওইটাতে সফল হয়, ওই অ্যাটাকটা সফল হয়। স্টাক্সনেট অর সামথিং, আই ডোন্ট নো আমরা কেউ শুনছি কিনা। হ্যাঁ, এটার মধ্যে এটার মধ্যে আছে, হ্যাঁ এটার মধ্যে আছে এক্সাম্পলটা, এটার মধ্যে এটা অনেকবার বলা হয়েছে কজ এটা সিসকো এই করছে, সো ওরা ওটা স্প্রেড করে যে উই হ্যাভ ডান সামথিং। ওকে, সিসকো ইউএস এর কোম্পানি, ইউএস বেসড কোম্পানি, ঠিক আছে। সো ওরা ওই জিনিসগুলোকে প্রচার করে, ইরানিয়ান একটা কোম্পানি। অ্যান্ড আমি ট্রাই করবো যে এক্সাম্পলগুলো আপনাদের মডিউলের মধ্যে থেকেই দেওয়া। সো স্টাক্সনেট নেট এর ধরনের একটা অ্যাটাক নিয়ে কাজ করে, যেখানে হলো গিয়ে ওরা ওই যে পাওয়ার প্ল্যান্ট, আমরা একটু আগে 3টা এক্সাম্পল দেখতেছিলাম না, যে 3টা এক্সাম্পল, লাস্ট এক্সাম্পলটা নিয়ে আমি বলিনি কথা ওই সময়, 3টার মধ্যে লাস্টে একটা এক্সাম্পল নিয়ে আমি কথা বলিনি। ওটা ছিল পাওয়ার প্ল্যান্ট, হ্যাঁ না না না, ওখানে হলো কি পাওয়ার প্ল্যান্টের মধ্যে বা যে কোনো একটা জায়গা গ্রিড, আমরা ওই যে ইলেকট্রিক নিয়ে আমি কাজ করি, গ্রিডের মধ্যে অনেক ধরনের মাইক্রো কন্ট্রোলার থাকে, অনেক ধরনের কোড চলতে থাকে, অনেক কিছু চলতে থাকে না। এখন স্পেসিফিক একটা জিনিসের জন্য অবভিয়াসলি সব কিছু ওপেন সোর্স না, সব কিছু হ্যাকারদের জন্য একদম প্রিবিল্ড না, কিছু জিনিস আছে যেগুলো স্পেসিফিক কাজের জন্য আমরা করে থাকি, বা জিরো ডে অ্যাটাক বলে। জিরো ডে অ্যাটাক কি জিনিস, কেউ জিরো ডে অ্যাটাকের সাথে পরিচিত? জিরো ডে, আচ্ছা, জিরো ডে অ্যাটাক জিনিসটা হলো কোনো কিছুর অলরেডি কোনো হ্যাকিং ওয়ে বা কোনো কিছু অলরেডি কোনো ভালনারেবিলিটি এক্সপোজ হয়নি, তার আগে আপনি যে যখন আমরা বাগ হান্টিং নিয়ে কথা বলছিলাম মনে আছে, যে আপনি সিস্টেমের মধ্যে একটা বাগ খুঁজে বের করছেন বা লুপ হোল খুঁজে বের করছেন, সেই লুপ হোল খুঁজে বের করা এবং ওই লুপ হোলের বেসিসে কিছু একটা তৈরি করে ওইটাতে অ্যাটাক করাটা হলো যে জিরো ডে অ্যাটাকের মনে পড়ে, যে পর্যন্ত ওইটা অলরেডি অ্যানাউন্স না, বাট আপনি ওইটা ইউজ করতেছেন। হ্যাঁ, ওকে। সো হ্যাকটিভিস্ট হলো তারা যারা প্রোপাগান্ডা নিয়ে কাজ করে, ফাইন্যান্সিয়াল গেইন, মোস্ট অফ দ্য টাইম ব্ল্যাক হ্যাকাররা এই ফাইন্যান্সিয়াল গেইনের জন্য কিছু কোনো কাজ করে, অথবা আরেকটা জিনিসের জন্য কাজ করে, ফান্ডের জন্য। ওই ফান্ডটাকে আমরা LOL লোল বলি না, বাট আমরা ওই ফান্ডটাকে বলি কি LULV, লুলভ। অনেকে হয়তো এই ওয়ার্ডটা এর আগে কখনো দেখছেন কিনা জানি না, কেউ দেখছেন? ফার্স্ট টাইম দেখছেন। সো হ্যাকিং দুই ধরনের রিজনে হয়, একটা হলো গিয়ে কোনো ফাইন্যান্সিয়াল গেইন অথবা কোনো লুজের জন্য অথবা কোনো প্রোপাগান্ডা বা এজেন্টের সাথে। ওই যে লোলটাকে লুজ করা হয়েছে, মিনিং কি বা অ্যাব্রিভিয়েশন কি আমার জানা নেই, অবভিয়াসলি কোনো একটা অ্যাব্রিভিয়েশন থাকতে পারে, বাট আমার জানা নেই। ওকে, ট্রেড সিক্রেটস অ্যান্ড গ্লোবাল পলিটিক্স। এবং আরেকটা জিনিসের জন্য যেটা হ্যাকিং করা হয় সেটা হলো যেরকম হলো ইউএস যেটা করছিল, ঠিক একইভাবে সাপোজ আপনি কোনো একটা অফিসে কাজ করেন বা আপনার নিজে কোনো একটা বিজনেস আছে, আপনি আপনার কম্পিটিটরের উপর অ্যাটাক করানোর জন্য কিছু হ্যাকার্স বা মার্সিনারি হায়ার করলেন, হ্যাকিং মার্সিনারি বা সাইবার মার্সিনারি বলি আমরা এদেরকে, হায়ার করে ওদের দিয়ে কাজ করানো। ওকে, হাউ সিকিউর ইজ দ্য ইন্টারনেট অফ থিংস, IoT ওয়ার্ডটার সাথে পরিচিত আমরা? আচ্ছা, আমি বোর্ডটা পুরোটা ভরে ফেলছি না, কারো কিছু এখান থেকে জানার আছে? আমি মিশে ফেললাম না। আমরা IoT কি জিনিসটা কি জানি? ইন্টারনেট অফ থিংস কি? সো ইন্টারনেটের সাথে যা কানেক্ট আছে সব কিছু IoT। হ্যাঁ, সেটা হলো কি ওই যে আমার বাসার টিভি, ফ্রিজ, তারপরে এই যে ছবিটা আমাদের অলরেডি এখন ইসের মধ্যে আছে, স্লাইড আছে, এগুলো সব করে IoTর মধ্যে অন্তর্ভুক্ত। এবং IoTর সাথে কানেক্ট করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডিভাইস ইউজ করি, সেটা আমাদের মতো যে কম্পিউটারের মতো মাইক্রো কম্পিউটার হতে পারে বা মাইক্রো প্রসেসর হতে পারে, যেমন হলো আমরা অনেকে রাসবেরি পাই, তারপর হলো গিয়ে পাইনাপেল, বিভিন্ন ARM ডিভাইসগুলো ইউজ করছি। অথবা আরেকটা হতে পারে কি এই যে ওয়াইফাই মডিউল টাইপের জিনিসপত্র লাগানো বা ব্লুটুথ মডিউল টাইপের জিনিসপত্র লাগে, আমরা বিভিন্ন ধরনের IoT ডিভাইস নিয়ে কাজ করি। হ্যাঁ, তো এখানে IoT ডিভাইস এবং IoT ডিভাইস দিয়ে কী ধরনের হয়, এখানে খুব সুন্দর আরেকটা জিনিসের কথা বলা হয়েছে, আমি এই জন্য এই করছি, যে হলো আপনার অনেকগুলো IoT ডিভাইস একসাথে অ্যাক্সেস নিয়ে
ওগুলোকে কিসের জন্য ইউজ করা হচ্ছে? ডিডস। ডস বুঝি আমরা ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক, যেটা হলো সার্ভিসকে যে বন্ধ করার জন্য করা হয়। অ্যান্ড ডিডস মানে হলো ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক। ডিডস, ডস এবং ডিডস দুটো টার্ম। ডস আর হলো ডিডস, ডিস্ট্রিবিউটেড। অর্থ হলো এই একটা ডি। ডসের মধ্যে হলো একটা হ্যাকার একটা সার্ভিস প্রোভাইডার বা একটা সার্ভারকে ফ্রিকুয়েন্টলি অনেকগুলো প্যাকেজ বা অনেকগুলো রিকোয়েস্ট পাঠানো থাকে, হ্যাঁ, যাতে হলো যে ও আর কাউকে সার্ভিস দিতে না পারে। বা যখন ওর ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি, হ্যাঁ, সার্ভিস দেওয়ার ক্যাপাবিলিটিটা অনেক বেশি, তখন কি করতেছে, এইরকম একজন না করে ও কি করে নিজের একটা আর্মি তৈরি করে, অনেকগুলো এই করে। এখন আমরা আর্মি বলতে মনে করবো যে অনেকগুলো মানুষ বা অনেকগুলো কম্পিউটার দিয়ে কাজ করে। সামটাইমস সিচুয়েশনটা ওইরকম না। সিচুয়েশনটা কিছু কিছু সময় কি করে, অনেকগুলো ডিভাইসকে নিজের জন্য ইউজ করে সব ডিভাইস থেকে পাঠানো যায়। আপনি জাস্ট চিন্তা করেন, একটা হলো গিয়ে ওয়েবসাইট যেটা হলো আপনাদের ISIT পলিটেকনিকের ওয়েবসাইট, এটার মধ্যে একটা ফ্রিজ কেন রিকোয়েস্ট করবে এই ওয়েবসাইট দেখার জন্য? বা একটা কি বলে আর কি ডিভাইস দেবে, আইওটি ডিভাইস বলেন বিষয়টা কি হতে পারে? একটা মাইক্রোওয়েভ যেটা আইওটির সাথে কানেক্ট করে, হ্যাঁ, টিভি বা একটা আইপি কেন রিকোয়েস্ট করবে ওয়েবসাইট দেখার জন্য? তো ওই জিনিসগুলো কি করতেছে, এটা ডিডস করতেছে। এবং ডিডসের জন্য অনেক সময় আমরা হ্যাক যে ডিভাইসগুলো আছে সেটা কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল এগুলো ছাড়াও আইওটি ডিভাইসগুলো অনেক সময় ইউজ করা হয়। আমরা অনেক পপুলার একটা আছে, ইঞ্জিন আছে, সেটার সাথে পরিচিত কিনা, শোডানের নাম শুনছি আমরা, শোডান। আচ্ছা, শোডান হলো একটা সার্চ ইঞ্জিন যেটা দিয়ে হলো কি আমরা এই ধরনের আইওটি ডিভাইসগুলো না, আইওটি ডিভাইসের অনেক ডিটেলস জানতে পারি। আমি জাস্ট এইটুকু বলে দিলাম, কারো রিসার্চ করা থাকলে ইউ ক্যান রিসার্চ ফ্রম হেয়ার। এটাতে আপনার অ্যাকাউন্ট থাকলে আপনি অনেক কিছু দেখতে পারতেছেন, অনেক এক্সট্রা জিনিসপত্র ইনফরমেশন আপনি করতে পারতেছেন। ইভেন আপনি কিছু কিছু সময় এইখান থেকে যারা হলো গিয়ে হ্যাকার, ওরা এখান থেকে অনেক ডিটেলস নিয়ে অনেক কিছু কাজ করে ফেলে। তো যখন আমরা সিকিউরিটি নিয়ে কাজ করবো বা আমরা একটা সিকিউরিটি অপারেটর হিসেবে কাজ করবো, তখন আমার এইটুকু খেয়াল রাখা লাগবে যে আমার আন্ডারে যে ইনস্টিটিউটটা আছে বা যে অফিসিয়ালস আছে ওদের অ্যাক্টিভিটিগুলো কীরকম এবং ওরা কতটা এক্সপোজড, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের জানা লাগে। আচ্ছা, দেন আমরা কি বললাম, একটু আমাকে একটা মিনিট ব্রেক দেন। ওকে, এখানে আরেকটা খুব সুন্দর টেড টক নিয়ে কথা বলা হইতেছে। একটু এই টেড টকটা আপনারা দেখবেন। ও আমরা একটু আগে মনে হয় একটা টেড টক দেখতে চাইছিলাম না? দেখবো আমরা, দেখতে পারি, সেটা আমি বুঝতে পারতেছি। এখন দেখি আমরা কিছু দেখা যায় নাকি। ওকে, 17 মিনিট দেখার সময় নেই, আমরা এটা দেখবো না। আমরা হলো কি ইন্টারনেট অফ থিংস এটা দেখি, হ্যাঁ, ডক্টর রুবিনের। আমরা মিস্টার নুডলস দেখবো না, আমরা মিস্টার নুডলস দেখবো না, আমরা মিস্টার রুবিনের ভিডিওটা দেখবো। আচ্ছা, এটা কাজ না করলে সমস্যা নেই, আমি আমার হটস্পট অন করে দিব না, কাজ করবো হোপফুলি। হ্যাঁ, অবির রুবিন ভিডিও কোয়ালিটি না, সাইবার অফ। I'm a computer science professor, and my area of expertise is Keyboard? computer and information. সাবটাইটেল।
security. When I was in graduate school, I had the opportunity to overhear my grandmother describing to one of her fellow senior citizens what I did for a living. Apparently, I was in charge of making sure that no one stole the computers from the university. And, you know, that's a perfectly reasonable thing for her to think, because I told her I was working in computer security. And it was interesting to get her perspective. But that's not the most ridiculous thing I've ever heard anyone say about my work. The most ridiculous thing I ever heard is I was at a dinner party, and a woman heard that I work in computer security, and she asked me if, she said her computer had been infected by a virus, and she was very concerned that she might get sick from it, that she could get this virus. And I'm not a doctor, but I reassured her that it was very, very unlikely that this would happen. But if she felt more comfortable, she could be free to use latex gloves when she was on the computer, and there'd be no harm whatsoever in that. I'm going to get back to this notion of being able to get a virus from your computer in a serious way. What I'm going to talk to you about today are some hacks, some real-world cyber attacks that people in my community, the academic research community, have performed, which I don't think most people know about, and I think they're very interesting and scary. And this talk is kind of a greatest hits of the academic security community's hacks. None of the work is my work, it's all work that my colleagues have done, and I actually asked them for their slides and incorporated them into this talk. So the first one I'm going to talk about are implanted medical devices. Now, medical devices have come a long way technologically. You can see in 1926, the first pacemaker was invented. In 1960, the first internal pacemaker was implanted, hopefully a little smaller than that one that you see there. And technology has continued to move forward. In 2006, we hit an important milestone from the perspective of computer security. And why do I say that? Because that's when implanted devices inside of people started to have networking capabilities. One thing that brings us close to home is we look at Dick Cheney's device. He had a device that pumped blood from an aorta to another part of the heart. And as you can see at the bottom there, it was controlled by a computer controller. And if you ever thought that software reliability was very important, get one of these inside of you. Now, what a research team did was they got their hands on what's called an ICD. This is a defibrillator, and this is a device that goes into a person to control their heart rhythm. And these have saved many lives. Well, in order to not have to open up the person every time you want to reprogram their device or do some diagnostics on it, they made the thing be able to communicate wirelessly. And what this research team did is they reverse engineered the wireless protocol, and they built the device you see pictured here with a little antenna that could talk the protocol to the device and thus control it. In order to make their experience real, they were unable to find any volunteers, and so they went and they got some ground beef and some bacon, and they wrapped it all up to about the size of a human being's area where the device would go, and they stuck the device inside it to perform their experiment somewhat realistically. They launched many, many successful attacks. One that I'll highlight here is changing the patient's name. I don't know why you would want to do that, but I sure wouldn't want that done to me. And they were able to change therapies, including disabling the device. And this is with a real commercial off-the-shelf device, simply by performing reverse engineering and sending wireless signals to it. There was a piece on NPR that some of these ICDs could actually have their performance disrupted simply by holding a pair of headphones onto them. Now, wireless and the internet can improve healthcare greatly. There are several examples up on the screen of situations where doctors are looking to implant devices inside of people. And all of these devices now, it's standard that they communicate wirelessly. And I think this is great, but without a full understanding of trustworthy computing, and without understanding what attackers can do and the security risks from the beginning, there's a lot of danger in this. Okay, let me shift gears and show you another target. I'm going to show you a few different targets like this, and that's my talk. So we'll look at automobiles. This is a car, and it has a lot of components, a lot of electronics in it today. In fact, it's got many, many different computers inside of it, more Pentiums than my lab did when I was in college. And they're connected by a wired network. There's also a wireless network in the car, which can be reached from many different ways. So there's Bluetooth, there's the FM and XM radio,
There's actually Wi-Fi. There are sensors in the wheels that wirelessly communicate the tire pressure to a controller on board. The modern car is a sophisticated multi-computer device. And what happens if somebody wanted to attack this? Well, that's what the researchers that I'm going to talk about today did. They basically stuck an attacker on the wired network and on the wireless network. Now, they have two areas they can attack. One is short-range wireless, where you can actually communicate with the device from nearby, either through Bluetooth or Wi-Fi. And the other is long-range, where you can communicate with the car through the cellular network or through one of the radio stations. Think about it, when a car receives a radio signal, it's processed by software. That software has to receive and decode the radio signal and then figure out what to do with it, even if it's just music that it needs to play on the radio. And that software that does that decoding, if it has any bugs in it, could create a vulnerability for somebody to hack the car. The way that the researchers did this work is... ভিডিওগুলো অনেক লম্বা, অনেকটা কিছুটা লম্বা, সো আমরা এগুলো একটু দেখে নেব না। হ্যাঁ, আমরা আমাদের হিসেব এক করি। ওকে, থ্রেড ইম্প্যাক্ট নিয়ে কথা বলবো আমরা। থ্রেড ইম্প্যাক্টের ক্ষেত্রে হলো গিয়ে আমাদের ইনফরমেশনগুলো, হ্যাঁ, আমাদের ইনফরমেশনগুলো কীভাবে থাকে এবং আমরা একটা হ্যাকারের কাছে কীভাবে পরিচিত। হ্যাঁ, তার একটু আগে আমরা যেটা যে এনক্রিপশন নিয়ে কথা বলতেছিলাম না, সেটা একটু ট্রাই করবো। আমাদেরকে হলো গিয়ে রিসোর্সের মধ্যে কোথায় জানি, এর আগের স্লাইডে ছিল না, আমাদের কিছু একটা ডাউনলোড করতে বলছো, বুঝিনি। হ্যাঁ, ভার্চুয়াল মেশিন নিয়ে না, রিসোর্সের মধ্যে আছে, সেখান থেকে আমরা ডাউনলোড করবো। এখানে এই যে আমাদের কিছু হ্যাশ দেওয়া আছে। হ্যাঁ, এখন আমাদের চেক করার কথা যে এই হ্যাশটা অনুসারে যে আমি যে ফাইলগুলো ডাউনলোড করছি, হ্যাঁ, ডাউনলোড করার টাইমে আমার ওই ফাইলগুলো অরিজিনাল ফাইলগুলো ডাউনলোড হয়েছে কিনা, বা ফাইলের ইন্টিগ্রিটিটা ঠিক আছে কিনা। হ্যাঁ, সেটার জন্য কী করতে পারি, এখন সাপোজ হলো আমার কাছে ফাইল আছে, আমরা কি করব, আমরা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজের সাথে ওপেন করব। আপনারা নর্মালি হলো কি শিফট ধরে যদি মাউসের রাইট ক্লিক করেন তখন এই অপশনটা আসবে, তাছাড়া আসবে না। হ্যাঁ, দেখেন আমি নর্মালি মাউসের রাইট ক্লিক করতেছি, দেখেন এটার নিচে কোনো অপশন নেই। হ্যাঁ, এই জায়গাটাতে, বাট যখন আমরা শিফট ধরে করতেছি তখন এটা চলে আসে পাওয়ারশেল ওপেন করা। হ্যাঁ, অথবা আমরা ম্যানুয়ালি পাওয়ারশেল ওপেন করে এই পর্যন্ত আসতে পারি। কয়েকটা জিনিস আমরা একটু শেখার ট্রাই করবো ইন দ্য মিন হোয়াইল, যখন আমরা টাইম পাবো। আমরা আই গেস সবাই অলরেডি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি, রাইট? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি আমরা অ্যাটলিস্ট একটা। সো আমরা দুই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারি, লাইক পাইথন, জাভা, অনেক কিছু। আমরা একটু লিনাক্স শিখবো হালকা পাতলা, বিকজ ওইটা না পারলে আমরা হলো কি আমাদের যে মেশিনগুলো আছে আমরা নেক্সট ক্লাস থেকে ইউজ করবো, সেগুলো লিনাক্স মেশিন। হ্যাঁ, আমাদের ওটা দরকার। সাইবার সিকিউরিটি কাজ করার ক্ষেত্রে আপনার যত বেশি অপারেটিং সিস্টেমের সাথে পরিচয় আছে, আপনি তত ভালো বুঝতে পারবেন। ইভেন আমরা সাইবার সিকিউরিটি কয়েকটা জিনিস নিয়ে কাজ করি, নেটওয়ার্ক, ইভেন আপনাদের এই কোর্সটা খুব বেশি নেটওয়ার্ক ওরিয়েন্টেড। হ্যাঁ, নেটওয়ার্ক সিস্টেম, আরেকটা জিনিস আমাদের শেখা লাগে, মোটামুটি অ্যাটলিস্ট 3টে জিনিস, সেটা হলো প্রোগ্রামিং। হ্যাঁ, প্রোগ্রামিং। এখন সিস্টেম কি জিনিস, যেটা দিয়ে আমরা অ্যাটাক করি এবং যে জায়গায় অ্যাটাকগুলো হয়। সেই সিস্টেমটা হতে পারে একটা উইন্ডোজ সিস্টেম, সেটা হতে পারে একটা লিনাক্সের কোনো একটা সিস্টেম, রেড হ্যাট, কালি, সেন্টোস, প্যারট, হোয়াটএভার ইট ইজ, ব্ল্যাক আর্চ। সেটা হতে পারে কোনো একটা ম্যাকের সিস্টেম, ম্যাকেন্টসের অনেকগুলো ডিস্ট্রো আছে, বা সেটা হতে পারে অ্যাপেলের আইফোন হতে পারে, ঠিক আছে, অ্যান্ড্রয়েড হতে পারে, অনেক কিছু। হ্যাঁ, এগুলো হলো সিস্টেম। সো আমার সিস্টেম জানা লাগবে এবং সিস্টেমের মধ্যে কী কী চলে, সিস্টেমের মধ্যে কী কী সার্ভিস চলে। একটা হ্যাকার কী করে সবার আগে বলেন তো? একটা হ্যাকারের হ্যাকিংয়ের যে লিস্ট আছে, যে ও এইটা করবে, এটা একটা হ্যাকিং অ্যালগরিদম মনে করি। হ্যাঁ, একটা হ্যাকিং অ্যালগরিদম কীভাবে কাজ করে, যে ও ফার্স্টে এই কাজ করবে, এই কাজ করবে, এইভাবে কাজ করবে, এরকম মধ্যে ওর প্রথম ধাপটা হলো ইনফরমেশন গ্যাদারিং। এই ইনফরমেশন গ্যাদারিংয়ের মধ্যে ও জানার ট্রাই করে যে
ও কিভাবে কানেক্টেড, মানে হলো আমার ভিকটিমের নেটওয়ার্ক কীরকম, আমার ভিকটিম কীভাবে কানেক্টেড আছে, কোন কোন জায়গায় কানেক্টেড আছে। সেকেন্ড জিনিস জানার ট্রাই করে আমার ভিকটিমের সাথে বা একটা ভিকটিমের যে ওএস আছে ওখানে কী চলতেছে, কী সার্ভিস চলতেছে। এই সার্ভিসগুলোর জন্য আমার ফার্স্টে সিস্টেম বোঝা লাগবে, সিস্টেম কীরকম, সিস্টেমে কী থাকতে পারে। যেমন আমি উইন্ডোজ নিয়ে যখন কথা বলবো বা উইন্ডোজের যদি উইন্ডোজটাকে একটা লিনাক্স কমান্ড আছে, হ্যাঁ আমি এখানে লিখি rm -rf root status, দেখা যাবে আপনাদের সিস্টেম এটা এখন পুরোটা আসে না স্ক্রিনে, দেখা যায় এখন রিমুভ কমান্ড। হ্যাঁ, এই কমান্ডটাকে আমরা কিলিং লেভেলের কমান্ড বা কিলার কমান্ড বলতে পারি। হ্যাঁ, কোনো একটা লিনাক্সের মধ্যে আপনি রুট অ্যাক্সেস নিয়ে বা প্রিভিলেজ মোডে থেকে যদি এই কমান্ডটা রান করেন, ওই ওএসটা পুরোটা ডিলিট, ইভেন ওএসটাও রান হচ্ছে না, ঠিক আছে। ঠিক ওই রকমভাবে যদি আমরা এরকম কিছু একটা উইন্ডোজে করতে চাই বা উইন্ডোজে করার ইচ্ছা হয়, আমরা উইন্ডোজের কোথায় করবো কাজ? আমরা এইসব লিনাক্সের মধ্যে রুটে করলাম, রুটে করে বিকজ আমরা রুটের আন্ডারে সব কিছু আছে। সিস্টেম 32 ডিলিট করা, খুব সুন্দর কথা। সো এইটা চলে এসে যেমন উনি সিস্টেম 32 বলতে পারছে, কারণ উনি উইন্ডোজ সিস্টেম কীভাবে কাজ করে বা উইন্ডোজের যে হায়ারার্কি ওটা কীরকম ওটা জানা লাগে। এই জন্য যখনই আমরা হ্যাকিং নিয়ে কথা বলি বা হ্যাকিং শিখতে চাই, তখনই আমার কি ফার্স্টে জানা লাগে, সিস্টেম জানা লাগে, দেন জানা লাগে এখন সিস্টেম তো আসছে। যেমন আমাদের এই যে পিছনের একবার 67 ভাই, 67 এটা আপনি নাম কি জানি, তুহিন। আচ্ছা, সাপোজ তুহিন ভাই বলে কি একটা কম্পিউটার আছে ওনার, উনি কম্পিউটারে কাজও করতেছে, উনি নেট কখনো অনই করেনি। বসেন ভাই, বসেন। নেট কখনো অনই করেনি, উনি কোনোভাবে কানেক্টেড না। আপনি ওনারা হ্যাক করবেন কীভাবে? একটা ওয়ে আছে ওনার বাসায়, ফিজিক্যালি ছাড়া ওনারকে আপনি কি করতে পারতেছেন না, হ্যাক করতে পারতেছেন। সো আমার যখনই কোনো একটা সিস্টেম বা কোনো একটা ভিকটিমকে যখনই একটা হ্যাকার অ্যাটাক করতে চায়, ওর জানা লাগে ওর নেটওয়ার্ক কানেক্টিভিটি। এবং নেটওয়ার্ক কানেক্টিভিটিটা এত ইম্পর্টেন্ট বিকজ আপনি ও কীভাবে কানেক্ট আছে, ও কোন জায়গায় কানেক্ট আছে, ওকে নেটওয়ার্কের মধ্যে কোথায় কোথায় পাবো, কীভাবে পাবো, হ্যাঁ এই ধরনের অনেক কিছু নিয়ে কাজ করা হয়। অ্যান্ড এইটা নিয়ে ডিটেলস আমরা খুব ভালো ডিটেলস আমরা কোথায় জানবো, এই কোর্সের মধ্যে আমরা নেটওয়ার্ককে অনেকটা জানার ট্রাই করবো। হ্যাঁ, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট প্রোগ্রাম লাগে, বিকজ প্রোগ্রাম দিয়ে সব সফটওয়্যার বানানো। তার চেয়ে বেশি আমরা ওই যে স্ক্রিপ্ট কিডি নিয়ে একটু কথা বললাম না, যে স্ক্রিপ্ট ইউজ করে, স্ক্রিপ্ট ইউজ করার জন্য স্ক্রিপ্ট আপনার বোঝা লাগবে, দুই একটা লাইন হলো বোঝা লাগবে। যেমন হলো গিয়ে আমরা যখনই খুব পপুলার কোনো স্ক্রিপ্ট ইউজ করি বা নন পপুলার যে কোনো ইউজ, ম্যাক্সিমাম স্ক্রিপ্ট যখন ইউজ করে স্ক্রিপ্টেড ছাড়াও আমরাও ইউজ করি থাকি। ইটস নট অনলি স্ক্রিপ্টেড, সবারই লাগে, বিকজ প্রত্যেকটা জিনিস রিইনোভেট করার দরকার। স্ক্রিপ্টের মধ্যে যে অ্যাটলিস্ট আপনার দুইটা লাইন চেঞ্জ করা লাগতেছে, সেটা হলো আপনার নিজের আইপি নিজের করতে, বিকজ ও রিকোয়েস্ট রিভার্স আমায় কোথায় কোথায় রেসপন্স করবে। এটা তো আমার ভাইরাস, এই ভাইরাসটা যে অ্যাটাক করতেছে, বাট রেসপন্স করবে কোথায়? রেসপন্স তো আমার মেশিনে করা লাগবে, আমার মেশিনকে চেনার জন্য অ্যাটলিস্ট যে আপনার দুইটা লাইন চেঞ্জ করা লাগছে। কিছু কিছু জায়গায় জাস্ট আপনার এই দুটো লাইন চেঞ্জ করলে হয় না। যেমন আমাকে খুব, যখন আমি ফার্স্টে শিখতেছিলাম, হ্যাঁ তখন আমাকে আমার যে মেন্টর আছে সে বলে কি, সে একটা জিনিস বলতেছে, বলে কি সব কিছু তো গিটহাবে আছে, কোনো কিছুই দরকার নেই, গিটহাবে সব আছে, নতুন করে কিছুই করা দরকার নেই। বলে গিটহাবে আছে, তুমি এখনো খুব বেশি টুল তো ইউজ করো নাই, এটার জন্য ধরা খাও নাই। ধরা খাই মানে কীরকম, যেমন কিছু কিছু স্ক্রিপ্টের মধ্যে আপনার এই দুই জায়গায় চেঞ্জ করছেন আপনি, তাও স্ক্রিপ্ট রান করবে না, স্ক্রিপ্ট রেসপন্সই করবে না, কাজ করবে না। ওইখানে অনেক জায়গায় আপনার অ্যালগোরিদমগুলোর মধ্যে কিছু কিছু জায়গা আছে যেটা আপনার বুঝে চেঞ্জ করা হয়, আপনার অনুসারে কাস্টমাইজ করা হয়, ঠিক আছে। ইভেন আমরা যখন মেটাস্প্লয়েট ইউজ করি, এমএসএফ ভেনম, অনেকের নাম শুনছি, ওটা দিয়ে কী করা হয়, ওটা দিয়ে হলো আপনার ভাইরাস বানানো হয়, বা ওটা দিয়ে হলো গিয়ে আপনার পছন্দ মতো কাস্টমাইজ রিভার্স শেল বানানো হয়। রিভার্স শেল বা অনেক ধরনের শেল আছে, হ্যাঁ যে কোনো শেল বানানো হয়। ওটা কীভাবে করে, ওখানেও আমাদের এই ধরনের জিনিসপত্র নিয়ে কাজ করা হয়, ওটা কোন ধরনের এনক্রিপশন সব সেট করা হয়। ওই জিনিসগুলোর জন্য আমার অ্যাটলিস্ট বেসিক কিছু প্রোগ্রামিং জানা লাগে, তাছাড়া আপনি ওটা করতে পারবেন। হ্যাঁ, অ্যান্ড সবচেয়ে পপুলার হ্যাকারদের জন্য সবচেয়ে পপুলার কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে,
যেটা হলো গিয়ে পাইথন, ব্যাশ, তারপর হলো গিয়ে ব্যাট কোড, আমরা .bat কোড, হ্যাঁ, ব্যাচ, এই ধরনের কিছু কোড আছে যেগুলো উইন্ডোজের মধ্যে কাজ করে। তারপর আরেকটা জিনিস সবচেয়ে বেশি পপুলার, সেটা হলো রুবি অন রেঞ্জ। হ্যাঁ, এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো খুব বেশি একটা হ্যাকার ইউজ করে থাকে। হ্যাঁ, ইসের কমান্ডটা কি জানি, কি আপনাদেরকে কি দেখাবো জানি, ইনক্রিপশন দেখাবো না। এখন আমি আসি কোন জায়গায়, আমি আসি হলো গিয়ে আমার, আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এখানে, লেখা দেখা যায়। ওকে, আমি একটা ফাইলের মধ্যে ফোল্ডারে আসি। এখন কোথায় আসি সেটা, আচ্ছা আমি জানি না এখানে। ওকে, আমি আসি এই লোকেশনে। হ্যাঁ, PW প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, এই কমান্ডটা বোথ লিনাক্সে আমরা কমান্ড চালাইছি কেউ, রেড হেডের ল্যাবে বসা ভাই, দুই একটা কমান্ড তো সবাই চালাইছি। আচ্ছা, সো PWD একটা কমান্ড আছে, LS একটা কমান্ড আছে যেটা দিয়ে আমরা লিস্ট করি, কিন্তু উইন্ডোজে ওটা হলো DIR। DIR, আচ্ছা সো DIR দিয়ে আমরা হলো কি দেখতে, DIR দিয়ে কী করি, আমরা লিস্ট করি যে আমার এইখানে কী কী আছে এবং ওটা কোন ফর্মে আছে। হ্যাঁ, এই জিনিসগুলো দেখতে পারি। ওকে, এখানে আমরা অনেকগুলো ফাইল আছে, স্কিল দেখা যায় তো, রাইট? জুম আউট করে দেখা যায় না? ব্রেক লাগবে? আচ্ছা, 5 মিনিট। আচ্ছা ভালো হয়। আচ্ছা যান, 10 মিনিটের ব্রেক। ভাই আমি ক্লান্ত হইতেছি না, কথা বলতেছি আমি, চুপচাপ বন্ধ হয়ে যায়। সমস্যা নেই, ভালো। আমরা সমস্যা নেই, আমি যতক্ষণ কমফোর্টেবল আছি ততক্ষণ রাখবো, সমস্যা নেই। আচ্ছা আমাকে বলছিল আর কি স্যার 10:30 পর্যন্ত একই টাইম, 10টা পর্যন্ত। আচ্ছা 10টা বেশি জানবে এখন যখন আমরা প্র্যাকটিক্যালে যাবো তখন সমস্যা নেই। হ্যাঁ, ক্লাসগুলো রেকর্ড করা লাগছে। না, আগে ক্লাসে রেকর্ডিংটা নেই, আজকে থেকে রেকর্ডিং। লাস্টের দিন হলো গিয়ে আমরা ওই যে সিস্টেম বা লাস্টের দিন কথাবার্তা বলছি, কোনো করিনি। তো আজকে থেকে ভাবছি যে যেহেতু করা লাগছে, এন্ড ওরা আমাকে বলছে যে রেকর্ডিংটা দিলে ভালো হয়, এই আর কি। স্ক্রিন রেকর্ডিংটা, ক্লাস রেকর্ডিং ফার্স্টে করতে চেয়েছিলাম, পরে হলো গিয়ে আমি কথা বললাম ক্লাস রেকর্ডিং না থাকাটা বেটার, বিকজ ওখানে অনেক কিছু হচ্ছে। আমার নেটওয়ার্ক কাজ করতেছে না, বুঝলাম না। আমার নেটওয়ার্কের সমস্যা না, চিন্তা করেন আমরা সিকিউরিটি ক্লাসে এসে যদি নেটওয়ার্কে এরকম ঝামেলা হয়, হ্যাকিংটা করবো কি দিয়ে? এক্স্যাক্টলি। আচ্ছা আমরা ব্যাক করি। হ্যাঁ, সো আমরা একটু একটা জিনিস নিয়ে কথা বলছিলাম, জনগণ বসে কোনো কাজ করতেছিল? আচ্ছা ঠিক আছে, আমি শুরু করি। হ্যাঁ, সো আমরা একটা জিনিস নিয়ে কথা বলছি যে একটু আগে, যে যখনই আমরা কোনো একটা কিছু ট্রান্সফার করি, ফাইল ট্রান্সফার করতেছি, ডকুমেন্ট ট্রান্সফার করতেছি, ওটা ইন্টিগ্রিটিটা প্রয়োজন, রাইট?
সো ইন্টিগ্রিটির জন্য আমরা কি করি, আমরা বললাম যে একটু আগে খুব সুন্দর একটা কথা বললাম, হ্যাশিং নিয়ে কথা বললাম, রাইট? এখন আমাদের সিস্টেম আছে হলো গিয়ে এটা উইন্ডোজ হোক, লিনাক্স হোক, ম্যাকেন্টশ হোক, যে কোনো সিস্টেম থাকবে। এখন আমার তো দেখা লাগবে যে আমার একটা ফাইল পাঠানো হয়েছে, ওই ফাইলটা অথেন্টিক কিনা, না? একটু আগে আমরা বললাম যে আমরা নেক্সট দিন থেকে কি করব, নিজেদের ওই যে ভার্চুয়াল ল্যাবট্যাব ইনস্টল করে সব কিছু ওইখানে কাজ করব। এখন ওটার জন্য আমরা কি করলাম, আমরা হলো ভার্চুয়াল ল্যাবের জন্য একটা ডাউনলোড করলাম ভার্চুয়াল ল্যাবের ফাইল, ওদের যে ফাইলটা আছে, হ্যাঁ। ডাউনলোড করার পর এখন আমরা কি করবো, ওটা চেক করবো না যে ওই ফাইলটা অথেন্টিক কিনা। অথেন্টিক চেক করার জন্য আমরা বললাম একটু আগে দুইটা অনেকগুলো অ্যালগরিদমের নাম নিচ্ছি, তার মধ্যে দুইটা বলছি কি MD5, যে দুটো চেক সাম ওরা দিয়ে রাখছে আমাকে, MD5 দেওয়া আছে আর SHA-1 না SHA-2, SHA-512 দেওয়া আছে না, SHA-512। হ্যাঁ, একটা মজার জিনিস একটু জাস্ট শেয়ার করি। আমরা দেখবো যে আমরা হ্যাশ করতেছি, সাপোজ এটা 10 GB একটা ফাইল হ্যাশ করি, অথবা একটা 200 কিলোবাইটের বা 10 বাইটের একটা ফাইল হ্যাশ করি, হ্যাঁ, হ্যাশের সাইজ সবসময় সেম। সাপোজ এটা হতে পারে, যেমন কোনোটার হতে পারে আপনার 24 ক্যারেক্টার, 24 ক্যারেক্টার, কোনটার হতে পারে 56 ক্যারেক্টার, এরকম র্যান্ডম, প্রত্যেকটা অ্যালগরিদম অনুসারে ডিপেন্ড করে, হ্যাঁ। সো আমরা কি করলাম, আমরা ফার্স্টে হলো এই ফাইলটার, আমি এটাকে একটু বড় করি, স্ক্রিন দেখা যাচ্ছে না? সো আমরা কি করবো, ফার্স্টে এই ফাইলটা যেটা আমাদের যে ল্যাবের জন্য OVA ফাইল, আমরা এই ফাইলটার হলো কি আমরা ফার্স্টে MD5টা বের করি, হ্যাঁ। এর জন্য বেসিক একটা কমান্ড ইউজ করতেছি, certutil -hash ফাইল। এটার আগে এই কমান্ডটা ইউজ করার আগে আমরা একটু দেখি যে আমাদের হ্যাশিং অ্যালগরিদম কি কি অ্যাভেলেবেল আছে, হ্যাঁ। যখন দেখা যাচ্ছে তো স্ক্রিন, রাইট? এখানে আমাদেরকে বলতেছে কি কি অ্যালগরিদম আছে এখানে, ওদের কাছে MD2, 4, 5, SHA-1, 256, 384, 512, ইভেন এক্সট্রা যদি আমাদের লাগে তখন আমরা ওইটাকেও ম্যানেজ করতে পারবো, হ্যাঁ। বাট আপাতত আমাদের কি দিয়ে চলবে, আমাদের SHA-256, 500 অথবা ওই যে কি জানো না MD5 দিয়েও চলতেছে, রাইট? সো আমরা কি বললাম, তুমি আমাকে এই ফাইলটার জন্য, ফাইলটার সাইজ মনে হয় 5 GB ওর 5.5 GB সামথিং আছে, এই ফাইলটার হ্যাশ করে দাও। অ্যান্ড এই ফাইলটার হ্যাশ যদি এটাতে একটা বিটও চেঞ্জ করি কি হবে, হ্যাশটা আমাদের পুরোটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। সো কোনো একটা চেঞ্জেস হলে বা ম্যান ইন দ্য মিডল অ্যাটাক যদি আমাদের হয়ে থাকে, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাশিং, প্রিভিয়াস হ্যাশিং এবং কারেন্ট হ্যাশিং ম্যাচ করে বুঝতে পারবো যে সেম কি না। সো আমরা দেখতেছি কি এখানে আমাদের হ্যাশ কি দেওয়া, আমাদের 0 দিয়ে শুরু, E দিয়ে শেষ, এগুলো ম্যাচ করার জন্য, ইভেন আমাদের নিজেদের ম্যাচ নাও করলেও চলে, এগুলো ম্যাচ করার জন্য আছে ওয়ে আছে। আমরা ডিফ দিয়ে চেক করি, তারপর হলো গিয়ে আরও কিছু কমান্ড আছে। এখন আমরা দেখি যে ও আমাদের যে হ্যাশটা দিয়েছিল সেটা আর এটা সেম কিনা। এটা আমরা কপি করছি না, এটা না, আগের ল্যাবটা তো মনে হয় না, ওয়ার্ল্ড হিস্টোরিজ, এই আমরা কোন ফাইলটার জন্য চেক করতেছি, এই প্রথমটার জন্য। কোনটার জন্য চেক করতেছি না, CyberOps VM না? মিলছে মনে হয়। মিলে নাই তো, কেন মিলে নেই এটা বলে। তার মানে ফাইলের মধ্যে কোনো একটা চেঞ্জেস আসছে না, কারণ হ্যাঁ মিলে নেই আমি বলছি মিলে নেই। রিল্যাক্স থাক, এত পড়ালেখার দরকার নেই, এই নাম্বারস পড়ালেখা করে লাভ নেই, হ্যাঁ। মিলে নেই কেন, কারণ হলো আমি যে ফাইলটার হ্যাশটা বের করছি সেই ফাইলটা আমি অলরেডি আমার মেশিনে ইনস্টল করছি, ঢুকছি, ওটাতে একটু হলো কিছু একটা কাজ করছি, ইভেন একটা বেসিক কমান্ড চালাইছি। কমান্ড চালানোর পর কি হয়েছে, ওটা চেঞ্জ হয়ে গেছে, ফাইলটার সেম নাই, রাইট? কোন একটা এক্সিকিউশন নেই, এটা আমার কাজ করা ফাইলটার থেকে চেক করছি। এক্স্যাক্টলি, এই জন্যই মিলে নেই, না মিলে রিজনটা সহকারে বলো।
এখন আমাকে কেউ অ্যাটাক করছে কিনা ম্যান ইন দ্য মিডলে দেখলাম ইন্টারেস্টিং 5 GB ফাইল নামাচ্ছি ওটার মাঝখানে কেউ হঠাৎ করে করতেও পারে। আচ্ছা এখন আমাদের এখানে আরো একটা ফাইল ছিল সিকিউরিটি ওভার, আমরা এটার হ্যাশিংটা চেক করে ট্রাই করি। কি করব আমরা এটার জন্য সেম কমান্ড সার্টিউটিও মাইনাস, সমস্যা নেই, সমস্যা আছে বা ইনস্টেন্স ইএক্সি উঠে আছে। আচ্ছা হ্যাঁ কমান্ড লাইন বেস নাকি কোনো প্রোগ্রাম? আচ্ছা একটা মজার জিনিস বলি, এই যে এই কোশ্চেনের কারণে বলি, আমরা যারা সাপোজ ব্যাশ সাপোজ টার্মিনাল, আমাদের লিনাক্সের জন্য টার্মিনাল, উইন্ডোজের জন্য পাওয়ার শেল অথবা সিএমডি, ম্যাকেন্টশেও টার্মিনাল, যে যেটা ইউজ করি, এখানে আমরা যতগুলো কমান্ড ইউজ করি না প্রত্যেকটা এক একটা কি এক্সিকিউটেবল ফাইল। এটা হতে পারে ব্যাশ এক্সিকিউটেবল হতে পারে, এটা উইন্ডোজ এক্সিকিউটেবল, সার্টিউটিল বা ওই যে ডিআইআর যেটা ইউজ করতেছিলাম ওটারও কোনো ইএক্সি ফাইল আছে, ওটারও কোনো একটা এক্সিকিউটেবল ফাইল আছে। হ্যাঁ সো এইটা সার্টিউটিল যেটা ওটা হয় একটা ইএক্সি, ওটা আমরা ইএক্সি সহকারে করি, ইএক্সি ছাড়া করি। ইএক্সি ছাড়া কখন করতে পারতেছি দেখবো যে আমরা যখন আমি উইন্ডোজের কমান্ড খুব আহামরি পারি না, উইন্ডোজের কমান্ডে আমারও হাত কম, লিনাক্স বললে হ্যাঁ ওইটা নিয়ে একটু হয়তো বা দুই একটা কমান্ড চালাতে পারি, বাট উইন্ডোজে আমিও একটু কাছে। হ্যাঁ সো হ্যাঁ বুঝিনি ওইটা মনে থাকে ভাই, জেনে নিয়ে সারাক্ষণ কাজ করি আমরা। হ্যাঁ সো যখন আমি কি চালু করছি না, হ্যাঁ যখন আমরা উইন্ডোজের মধ্যে সাপোজ এই sartutil.exe sartutil ভার্সনটা জাস্ট যখন আমরা হলো কি আমাদের যে জায়গায় রান হচ্ছে, যেমন হলো আমাদের ইসে উইন্ডোজ লিনাক্সের কমান্ডগুলো কোথায় থাকে, /bin বা sbin এ, ঠিক হ্যাঁ ঠিক উইন্ডোজের যেগুলো সিস্টেম 32 এক্সিকিউটেবল ফোল্ডারের মধ্যে আছে ওখান থেকে এগুলো রান হচ্ছে। সো আমি .exe সহকারে ইউজ করি, .exe ছাড়া ইউজ করি, সেম সমস্যা নাই। আমরা কি করব, আমরা হ্যাশ বের করব, রাইট, হ্যাশ ফাইল কোনটাটা করবো আমরা, এই ফাইলের জন্য করবো MD5। সরি আমি মাঝখানে একটা দিয়ে দিয়েছিলাম। সো আমার সিকিউরিটি অনিয়ন যে ওভিএটা আছে সেটার আমরা হ্যাশিংটা দেখেছি। টাইম লাগবে, 5 GB ফাইল। ওকে এটাটাও চলে আসছে, রাইট। আবার আমি এই একই ফাইলগুলো আরেকটা জায়গায় রাখছি, এটা হলো আমার ডাউনলোডসে আছে, আরগুলো হলো কি আরেকটা জায়গায় রাখছি, ওখান থেকে আমরা এটা চেক করতে পারি। আচ্ছা যাই হোক, সো আমরা এভাবে করে হ্যাশ বের করে হ্যাশ মিলে চেক করে নিব যে আমার যে ফাইলটা আমি ডাউনলোড করতেছি ওটা সেম কিনা। ইভেন একটু আগে আমরা একটা ABC ফাইল তৈরি করছি না এখানে, এই ফাইল আমি আজকে প্র্যাকটিক্যালটা এভাবে করতে চেয়েছিলাম, যদি আপনাদের কাছে কারো একটা ল্যাপটপ থাকলো ওখানে হলো কি আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে এই ফাইলটা আমি পাঠাচ্ছি, এখানে আমি হ্যাশ করতেছি, আপনি ডাউনলোড করতেছেন, আপনি ওটা ডাউনলোড করার পর হ্যাশ ক্রিয়েট করছেন, করে চেক করবেন যে ইফ দ্য ফাইল ইজ দ্য সেম, হ্যাঁ তখন জিনিসটা একটু মজা হতো। এখানে আমরা পাওয়ার শেলটা ওপেন করতেছি, সার্টিউটিল কি চলে গেছে, ও আসে এটা আমাদের সেম ABC ফাইলটাই, অনেক আবার ওই ডট দেখলে ভয় পাবে। এবার ক্লিন টেক্সট, হ্যাঁ আমরা কি করবো SHA-256 দেখি, হ্যাঁ এটাতে টাইম লাগবে না।
অ্যান্ড এটাতে টাইম লাগতেছে না কেন বলেন তো? ফাইলের সাইজ অনেক ছোট, এটার উপর অ্যালগরিদম চালাতে সময় লাগতেছে। হ্যাঁ, ওকে। সো আমরা এইভাবে করে আমরা দেখতে পারি। আজকে আমরা অনেকগুলো প্র্যাকটিক্যালি দেখতে চেয়েছিলাম, বাট সুযোগ হচ্ছে না আমাদের। আমরা আবার এসে চলে যাই ক্লাসে, আর একটু করে আমাদের এই মডেলটা আমরা শেষ করে তারপর যাবো আজকে। সো ব্রেক নেন আর করেন, আমার কোনো কিছু করার নেই। ঠিক আছে না ভাই? আর থাকে না, এনার্জি থাকে না। Give me a moment. নেটওয়ার্ক আছে তো, কাজ করতেছে? আচ্ছা, সো আমরা ওয়ার স্টোরিজ দেখছি, অনেকগুলো ঘটনা দেখছি অ্যাকচুয়ালি কী কী হয়। থ্রেড অ্যাক্টর নিয়ে কথা বলছি, থ্রেডের ইম্প্যাক্ট নিয়ে আমরা কথা বলছি, আমরা সেটা নিয়ে কথা বলতেছিলাম না? তো একটা হ্যাকারের কাছে আমাদের পরিচয়গুলো বা আমাদের একটা ইন্ডিভিজুয়াল হিসেবে রিসোর্সগুলো কী কী থাকে, হ্যাঁ এখানে কয়েকটা টার্মস ইউজ করছে, পিআইআই, পিএইচআই, পিএসআই, প্রত্যেকটা একটু আমরা একটু দেখি। হ্যাঁ, পিআইআই কী জিনিস বললো? পার্সোনালি আইডেন্টিফাইবল ইনফরমেশন। এগুলোর মধ্যে কী কী থাকে আমাদের? এগুলোর মধ্যে থাকে আমাদের নাম, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, যেমন হলো গিয়ে এটা ইউএস বেস বা এই ধরনের বাইরের কান্ট্রিগুলোতে অনেকে আমরা দেখি সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আমাদের বাংলাদেশে আছে এনআইডি আছে, রাইট? তারপর আমাদের বার্থ ডেট, ক্রেডিট কার্ড নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এগুলো খুব ইন্টারেস্টিং ইনফরমেশন একটা হ্যাকারের জন্য। হ্যাঁ, হ্যাঁ, গভর্নমেন্ট ইস্যু আইডি এনআইডি। সিকিউরিটি ওটার জন্য, তাছাড়া আরো কিছু কিছু জায়গায় প্রত্যেকের সিকিউরিটি কোনটা বুঝিনি, সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা। হ্যাঁ, ভাতার জন্য। তারপর এগুলো হলো গিয়ে আর কি একটা হ্যাকারের জন্য আমাদের কিছু ইম্পর্টেন্ট ডাটা, পিআইআই বলে, হ্যাঁ, পার্সোনাল আইডেন্টিফাইবল নাম্বার। তারপর পিএসআই আর একটা খুব সুন্দর, পিএসআই এর আগে পিএইচআই, প্রোটেক্টেড হেলথ ইনফরমেশন। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং নাম্বার। এটাতে কি থাকে? এটাতে হলো গিয়ে আমার সাপোজ আমার হলো গিয়ে একবার মাথা ব্যথা করছিল, ডক্টরের কাছে গেছিলাম, ও আমাকে এই মেডিসিনটা দিছে। অ্যান্ড এই ইনফরমেশনগুলো ওর কাছে এত ইম্পর্টেন্ট কেন? কি ঘটনা ঘটতে পারে? ও ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছে বিক্রি করতে পারে। হ্যাঁ, তাছাড়া একটা হ্যাকারে আর একটু বাজে বাজে চিন্তা করবে, কী করতে পারে? বাজে কী করতে পারে? আপনি জাস্ট চিন্তা করুন, কাউকে মারার জন্য। আচ্ছা, বায়ো ওয়ারের কথা শুনছি আমরা, বায়ো ওয়ারটার সাথে পরিচিত? বায়োটেকনোলজিক্যাল ওয়ার। এখন জাস্ট আপনি চিন্তা করেন, যখন এখন আবার কোভিড আবার আসছে না, কোভিড আবার আসছে, এখন জাস্ট চিন্তা করেন এই ধরনের জিনিসপত্র যদি সাপোজ এটা ইচ্ছাকৃতভাবে করা থাকে। আচ্ছা, এটা তুমি ক্লেম করতেছো, বাট এটা তোমার ক্লেম, বাট এগুলো ইচ্ছাকৃতভাবে যখন সাপোজ ইনভেন্ট করা হয় বা ইচ্ছাকৃতভাবে এগুলো স্প্রেড করা হয়, ওটার ক্ষেত্রে এই বায়োলজিক্যাল ইনফরমেশনগুলো অনেক এক্সপেন্সিভ। অ্যান্ড সাপোজ আপনি জানেন যে এইরকম এরিয়াতে এই ধরনের মেডিকেল ইস্যুর মানুষের সংখ্যা এতটা, এই ডেমোগ্রাফিকগুলো ইউজ করে আপনি অনেক কিছু করতে পারে একটা হ্যাকার, বা এই ডেমোগ্রাফিকগুলো একটা হ্যাকারের কাছে এক্সপেন্সিভ না হলেও যারা কিছু একটা করতে চায় তাদের কাছে এক্সপেন্সিভ। সো মেনলি এই ধরনের ডাটাগুলো ডার্ক ওয়েব বলতে একটা জায়গা আছে, যেটা আমাদের সার্ফিং ওয়েবের চাইতেও অনেক বেশি গভীর, ওখানে এগুলো খুব ভালো প্রাইসেই সেল হয়। ওকে, পার্সোনাল সিকিউরিটি ইনফরমেশনের মধ্যে হতে পারে যে আমাদের ওই আপুর ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছিল, ওনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা সহকারে, সো ওই ধরনের সিকিউরিটি ইনফরমেশন সহকারে জিনিসপত্র হতে পারে। ওকে,
সো লস কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এটা হলো নেটওয়ার্ক, ওই যে বিজনেস টু বিজনেসে হয়। পলিটিক্স এবং ন্যাশনাল সিকিউরিটির মধ্যে এই ধরনের জিনিসপত্র অনেক হয়। ইভেন আমরা খুব বেশি পরিচিত বা ওয়ার্ল্ডের পপুলার যে হ্যাকারদের সাথে নাম শুনে থাকি আমরা, ওদের পপুলারিটি খুব বেশি হওয়ার রিজন বা যাদের ম্যাল পপুলার, ওদের রিজনগুলোই ছিল এই ধরনের গভর্নমেন্ট ইস্যুর মধ্যে হাত দেওয়ার কারণে। কখনো হলো গিয়ে NSA কে হ্যাক করে ফেলে, কখনো নাসাকে হ্যাক করে ফেলে, কখনো FBI কে হ্যাক করে ফেলে। এ ধরনের অনেকগুলো ঘটনা পরিচিত, সাথে আমরা পরিচিত হতে পারি। এখানে যে স্টাক্সনেট আমরা একটু আগে কথা বলতেছিলাম, ইরানকে অ্যাটাক করছিল স্পেসিফিকভাবে, সেগুলো দেখছি। এবার আমি একটু কিছু জিনিসপত্র বলে দিই আপনাদেরকে, আপনাদের তো আমি হোমওয়ার্ক দেই না, তাই না? এর এই হোমওয়ার্কগুলো না করলে আপনাদের খবর আছে, ঠিক আছে? ইনশাল্লাহ। আমার ভালো লাগছে আপনার ইনশাল্লাহটা। হ্যাঁ, বিকাল 4টার খবর না, আমাদের হলো গিয়ে দেখা হচ্ছে নেক্সট বুধবার, রাইট? বুধবার প্রত্যেকে নিজের খাতায় একটা অ্যালফাবেট লিখবেন। হ্যাঁ, সাপোজ ভাইয়ারা 2জন A লেখেন আপনাদের খাতায়, আপু আপনারা B, আপনারা হলো C লেখেন। আমি সিরিয়াসলি লিখতে বলতেছি। তারপর আপনারা আবার A, আপনি B, খাতার মধ্যে একটা লেখেন আপনি যেটা বলছেন। আপনারা হলো C, আবার A, B, C, ঠিক আছে? হ্যাঁ, যে জিনিসটা লিখছেন না ABC, আপনাদের এই অনুসারে হোমওয়ার্কগুলো দেখবেন। আপনাদের প্রত্যেকটা এই যে এই মডিউল 1 মধ্যে প্রত্যেকটা মডিউলের লাস্টে আপনাদের কিছু ফাইল আছে, হ্যাঁ, যে আপনাদের এই টাস্কটা আছে, যেমন হলো ভিজুয়ালাইজিং ব্ল্যাক হ্যাটস, পিডিএফগুলো আছে। এই পিডিএফের মধ্যে আপনাকে বলতেছে যে কি, কখনো বলতেছে একটা ভাইরাস নিয়ে, কখনো বলতেছে কিছু একটা নিয়ে রিসার্চ করতে। এখন আপনারা, আমি যাওয়ার পর আজকে রাতের মধ্যে আপনারা আমার কোশ্চেন করবেন যে টিম এর জন্য টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3, সাপোজ 3টা টাস্ক মনে হবে মডিউল 1-এ। টিম এর জন্য টাস্ক কি, টিম বি এর জন্য টাস্ক কি, টিম সি এর জন্য টাস্ক কি, 1, 2, 3 দিয়ে আমি প্রত্যেকের নাম দিয়ে দিব, টাস্কগুলো কী হবে। এন্ড আপনারা সেদিন নেক্সট দিন এটা করে নিয়ে আসবেন। ক্লাসে আপনারা সেদিন 7টায় থাকবেন। হ্যাঁ, ইনশাল্লাহ, ঠিক আছে? 7টায় থাকবেন, 7টায়। কজ সেদিন আমাদের একটু টাইম লাগবে, কজ আমরা ওইটাতে যে কাজ থাকবে কাজগুলো করে নিয়ে আসবেন। আমি কাজগুলো লিখে দিব, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে লিখে দিব। বাট কে কোন টিমে আছে এটা তো মনে থাকবে, রাইট? দুইটা সি লিখছেন, লেখেন, সমস্যা নেই, আপনি ডাবল কাজ করবেন। আপনাদের বি হওয়ার কথা, সি লিখবেন। সো আজকের আমাদের ক্লাসের মেনলি মডিউল 1-এর কাজগুলো এগুলোই ছিল। হ্যালো স্যার, হ্যাকার্স, হ্যাঁ, যেটা নিয়ে বলতেছিলাম, নেক্সট দিন আমরা হলো গিয়ে কিছু জিনিস নিয়ে কথা বলবো যে অ্যাকচুয়ালি একটা হ্যাকার কারা বা ডিফেন্ডার কারা এবং কী কী করে, এবং এই টাস্কগুলো আপনাদের 2টা বা 3টা টাস্ক যেগুলো আছে সেগুলোটা আমি লিখে দিব একটু পর। আর কিছু আরেকটা জিনিস, নেক্সট দিন হলো আপনাদের কার কার ল্যাপটপ আছে, ল্যাপটপ নেই কার কার, কে বললো কথাটা? আচ্ছা, হ্যাঁ, অসহায় যারা তারা একটু কষ্ট করে এখানকার ডিভাইসগুলো ইউজ করবেন। আর অসহায় না যারা, হ্যালো স্যার, অসহায় না যারা তারা হলো গিয়ে কষ্ট করে নিজেদের ল্যাপটপগুলো একটু নিয়ে আসবেন। নেক্সট দিন আমরা প্র্যাকটিক্যাল শুরু করব। আরেকটা জিনিস যেটা করব, অসহায় বাচ্চারা সবার পেনড্রাইভ আছে? এখন বলেন, যার ল্যাপটপও নাই পেনড্রাইভও নেই, এরকম কেউ আছে? আচ্ছা, ল্যাপটপ নেই বাট পেনড্রাইভ যাদের আছে তাদের জন্য আমি একটা সুন্দর ভিডিও পাঠিয়ে দিব আজকে, ঠিক আছে? তারা ওইটাতে হলো গিয়ে, আমি নর্মালি বা একটা হ্যাকার নর্মালি যে ধরনের সিস্টেম ইউজ করে, সাপোজ ওর মধ্যে কালি থাকতে পারে, হ্যাঁ, আমরা ওটাকে লাইফ পারসিস্টেন্ট, হ্যাঁ, বুঝতে পারছেন আপনি? আমি আশাবাদী আপনাকে নিয়ে লাইফ পারসিস্টেন্ট করে আমরা ওই মেশিনটা ইউজ করতে পারবো, ঠিক আছে? আমি ভিডিওটা পাঠিয়ে দিব আজকে। সো টিল দেন, ওয়াকির দাওয়ানা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এন্ড আপনারা